কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমেরিকা নামকরা কলেজে থেকে অনেক বড় ডিগ্রি নিয়েছি, আর বাড়ি থেকে ফোন আসায় তাড়াতাড়ি প্লেনে করে নিজের দেশে ফিরে আসতে হলো। ভেবেছিলাম দেশে এসে সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু দেশে এসেই শুনি আব্বু অসুস্থ। ওনার পক্ষে আর রাজকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কথাগুলো আমার আব্বুর সাথে রাজনৈতিক লোকেরা বলছে। ঠিক সেই সময় আব্বুর সাথে কাজ করা লোকেরা এসে বলল, এখন থেকে আমাকেই এইসবের দায়িত্ব নিতে হবে। যদিও আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছি নিজের দেশে এসে কয়েকদিন ঘুরব, মজা করব, তারপর নিজে কিছু করার চেষ্টা করব। কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই আর হলো না। ভাবতেই কষ্ট হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আব্বু অসুস্থ হওয়ার কারণ। সেজন্য নিজের রুমে গিয়ে ব্যাগ রেখে হসপিটালের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু হসপিটালে এসে দেখি অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক অনেক লোকই বাইরে দাঁড়িয়ে আছে, আর পুরো হসপিটাল ওখানকার কমান্ডোর আওতায় রয়েছে। আর সবচেয়ে মজার ঘটনা হলো আমাকে এখানে কেউ চেনে না, সেজন্য হসপিটালের ভিতরে ঢুকতে পারছি না, কেননা কমান্ডোর লোক কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন আম্মুকে ফোন দিলাম, সব কথা বললাম, আর মা কাকে যেন ফোন করে, আর ভেতরে থেকে একটা লোক এসে আমাকে ভিতরে নিয়ে যায়। আমি ওখানে ভিতরে ঢুকতে গেলে গার্ডরা ডক্টর আর নার্স ছাড়া কাউকে যেতে দিবে না, সেজন্য আমি আমার পরিচয় দেওয়াতে ওরা ভিতরে যেতে দিল। আমি ভিতরে গিয়ে দেখলাম আব্বু শুয়ে আছে, আর সাথে আম্মু বসে আছে। আমাকে দেখে আম্মু জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে আব্বুর সাথে কিছু কথা বলে ওখান থেকে বের হওয়ার সময় চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। আমি ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসলাম। তখনই দেখলাম একটা মেয়ে কারোর সাথে ঝগড়া করছে। যদিও মেয়েটার চেহারা আমি পুরোপুরি দেখতে পাইনি, কেননা ওখানে অনেক মানুষ থাকায় চেহারা দেখতে পারিনি। তবে একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা হাতে একটা লাভ ট্যাটু আছে। আর আমি ওখানে যাওয়ার আগেই মেয়েটা চলে যায়। দেখলেন তো, আপনাদের জন্য ঠিকমতো চেহারাটাও দেখতে পারলাম না। যাই হোক, আপনাদের তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি আকাশ, বর্তমানে পড়াশোনা কমপ্লিট। আমার আব্বু শাহজাহান চৌধুরী, বর্তমানে লন্ডনের সিএম। আব্বু হঠাৎ অনেক মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে যায়, আর আমার মা একজন গৃহিণী। এখন এতটুকুই জানালাম, তবে গল্পের মাঝে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। গাড়ি নিয়ে আকাশ পাশে চলে আসে আর ভাবতে থাকে ওর আব্বুর দেওয়া কথা আকাশকে যে করে হোক পালন করতেই হবে। এখন তো বলবেন আকাশকে কি কথা বলেছিল ওর আব্বু, তাহলে আপনাদের বলছি, কিন্তু আপনারা এগুলো বাইরের কাউকে বলবেন না। তাহলে চলুন হসপিটালে আকাশ আর শাহজাহান চৌধুরীর মাঝে কি কথা হয়েছিল একটু ফ্ল্যাশব্যাকে যাই। আকাশ যখন আইসিইউ রুমে ঢুকে তখন ওর আব্বুর সাথে কিছু কথা হয়, আর সেই কথাগুলো হচ্ছে, আকাশ, আমার অনেক বয়স হয়েছে। আমার পরে তোকে এই রাজ্য পরিচালনা করতে হবে। সেজন্য আমি চাই তোকে সিএমের চেয়ারে বসাতে। কিন্তু আব্বু, আমি কি পারবো? তুই চিন্তা করিস না, আমি তোকে সবকিছু শিখিয়ে দেব। ঠিক আছে, তুমি যা মনে করো, কিন্তু অন্যরা কি আমায় মেনে নিবে? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে। রাতটা পার হয়ে আকাশ হসপিটালের দিকে যায়, কেননা আজকে আকাশের আব্বুকে বাড়িতে নিয়ে আসবে। হসপিটালে গিয়ে এখানকার সকল কাজ শেষ করে আকাশ ওর আব্বুকে নিয়ে রওনা দিল। আকাশ গাড়ি ড্রাইভ করছে, আর গাড়ির পিছনের সিটে আকাশের আব্বু আর আম্মু। আর আকাশদের গাড়ির আশেপাশে প্রায় 10 থেকে 15টা গাড়ি হবে। তার মধ্যে কমান্ডো, পুলিশ তো আছেই। অনেক সিকিউরিটি দিয়ে আকাশ ওর আব্বুকে নিয়ে বাড়িতে চলে আসে, আর ওনাকে রুমে নিয়ে যায় আর বিছানায় শুইয়ে দেয়। আকাশ ওর আব্বুর পাশে বসে আছে, আর আকাশের আব্বুকে দেখতে অনেক লোক এসেছে, আর ওনারা শাহজাহান চৌধুরীর সাথে দেখা করে আর আকাশের সাথে ওনাদের পরিচয় করিয়ে দেয়। এভাবে কিছুদিন যাওয়ার পর আকাশের আব্বু সুস্থ হয়ে যায়, আর উনি আজকে অফিসে যাবে, কেননা আজকে অফিসে ওনার অনেক কাজ পড়ে আছে। সেজন্য ওনাকে আজ অফিসে যেতে হবে, আর সেই সাথে আকাশও আজকে যাবে, কেননা ওনার দায়িত্ব উনি আকাশকে বুঝিয়ে দিবে।
সেই জন্য আকাশও আজকে যাবে। ওনারা বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠে আর ওনাদের গাড়ির চারপাশে অনেক সিকিউরিটি আছে। আকাশ আর ওর আপু গাড়িতে বসার পর গাড়ি চলে ওনাদের অফিসে চলে আসে। আর শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে বোর্ডরুমে যায়, কেননা এখানে আজকে আকাশকে নতুন সিএম করা হবে। এর জন্য অনেক পলিটিশিয়ান, সরকারি লোক, বেসরকারি আরও পার্টির অনেক লোক আছে, আর মিডিয়া তো থাকবে। আকাশ ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে আর আকাশের আব্বু ওনার বক্তব্য দেওয়ার জন্য স্টেজের সামনে আসে আর ওনার বক্তব্য দেয়। আর ওনার বক্তব্য অনেকের ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লেগেছে। যাদের খারাপ লেগেছে তাদের মধ্যে অনেকে চেয়েছিল সিএম চেয়ারে তারা বসতে, কিন্তু তাতেও ওনারা কিছু করতে পারবে না। আর আকাশের সাইন নিয়ে নতুন সিএম করা হলো। আর আকাশ ওখানে শপথ বাক্য পাঠ করে। এতে অনেকের আর কিছু করার ছিল না, কেননা সাইন করার মাধ্যমে আকাশ সিএম হয়ে গেল। আর এখানে বোর্ড মিটিং শেষ হওয়ার পর সবাই আকাশকে অভিনন্দন জানালো। আর আকাশকে নিয়ে শাহজাহান চৌধুরী বাসে চলে আসলো, কেননা 3 দিন পর আকাশ অফিসে জয়েন করবে। সেজন্য আকাশের নামে সব কাগজপত্র ঠিক করতে হবে। আর হ্যাঁ, বোর্ড মিটিংয়ের কথা তো আপনাদের বলাই হয়নি, তাহলে চলুন শুরু করা যাক বোর্ড মিটিংয়ে কি কি কথা হয়েছিল। আমি আপনাদের সবাইকে আজকে এই কারণেই ডেকেছি, কারণ অনেক বয়স হয়েছে আমার। সবচেয়ে বড় কথা হলো, আমি এই রাজ্য চিন্তা করতে করতে মানসিক দিক দিয়ে অনেক সমস্যায় পড়ে যাচ্ছি। তাই আমি সিএম পদটা ছেড়ে দিব আর আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরীকে নতুন সিএম এর দায়িত্ব দিব। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? যদিও এখানে অনেক সরকারি লোক আছে, ওনারা জানে শাহজাহান চৌধুরী যখন এই ডিসিশন নিয়েছে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু বিরোধী দল ওনারা এটা মানতে চান না। কারণ একজন সিএম সে ইচ্ছে করলে নতুন করে কাউকে এই দায়িত্ব দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, সিএম এর দায়িত্ব নিতে হলে পড়াশোনা শেষ করতে হয়। আর আকাশ কতটুকু লেখাপড়া করেছে তা কেউই জানে না। এ নিয়ে অনেক কথা ওঠে সেখানে। তখন শাহজাহান চৌধুরী বলে উঠল, আপনাদের কথাই মেনে নিচ্ছি। সেজন্য আমার ছেলে কতটুকু পড়ালেখা করেছে আর কোথায় থেকে করেছে এর সব কিছু আমার ছেলে আপনাদের বলবে আর প্রমাণ দেবে। ঠিক আছে, প্রমাণ দিক, তাহলে আর কোনো সমস্যা হবে না। তখনই আকাশ চেয়ার থেকে উঠে সামনে আসে আর ওখানে থাকা ল্যাপটপ দিয়ে আকাশী ইউনিভার্সিটির কলেজ ওয়েবসাইটে ঢুকে আর আকাশের সার্টিফিকেট দেখানোর জন্য আকাশের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। ওখানে থাকা সবাইকে আকাশের পড়াশোনা কতদূর করেছে তা সবাইকে দেখায়। আর এখানে আকাশের সার্টিফিকেট দেখে কেউ আর কোনো কথা বলল না। আর তখনই মিটিং শেষ হয়ে গেল। আকাশ যেহেতু অফিসে যেতে হবে, সেজন্য আকাশে কিছু শপিং করতে হবে। সেজন্য আকাশ ছদ্মবেশ ধরে কোনো সিকিউরিটি ছাড়াই শপিং মলে চলে যায় আর নিজের পছন্দ মতো অনেক শার্ট প্যান্ট আর কোট কিনে নেয় আর প্রয়োজনীয় আরও কিছু জিনিস কিনে নেয়। আর জিপিএস সেট করা একটা ঘড়ি কিনে নেয়, যেটা আকাশের আব্বু আকাশের জন্য অর্ডার করেছিল। কেননা এই ঘড়ির মধ্যে আকাশ কখন কোথায় যায় তা সরাসরি লোক মনিটর করতে পারবে আর কোনো সমস্যা হলে আকাশকে প্রোটেক্ট করতে পারবে। যদিও আকাশের সাথে 24 ঘন্টা সিকিউরিটি থাকবে, তবে এটা একটা সিকিউরিটি। এইসব কিছু কেনাকাটা করতে করতে দুপুর হয়ে যাওয়াতে আকাশ ওখানকার শপিং মলে থাকা ক্যান্টিনে বসে দুপুরে খাবার খাচ্ছে। ঠিক তখনই আকাশ সামনে দেখতে পায় ওই দিনে সে মেয়েটার হাতটা, কিন্তু আকাশ ওঠার আগে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। আকাশ এটাই ভাবে, আজকে মেয়েটার চেহারা দেখতে পেলাম না, কি আর করবে। আকাশ বিল দিয়ে আকাশ গাড়ি নিয়ে বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে ঘুম যায়, কেননা কাল থেকে আকাশের এক নতুন জীবন শুরু করতে যাবে। পরদিন আকাশ রেডি হয়ে নেয় আর নিচে নামে। তখনই দেখা হলো আকাশের আম্মুর সাথে। আকাশ ওর মা বাবার পায়ে সালাম করে, কেননা কোনো শুভ কাজ করতে গেলে বড়দের দোয়া নিতে হয়। আকাশ সকালে নাস্তা করে নেয় আর বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার জন্য। আর আকাশের সাথে শাহজাহান চৌধুরী আছে, কেননা উনি আজকে আকাশকে সমস্ত কাজ বুঝিয়ে দিবেন। সেজন্য দুজনে একসাথে বের হয়। আর আকাশের সিকিউরিটি ইনচার্জ পাভেল, আর পাভেলের দায়িত্ব হলো আকাশকে সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া। কেননা আকাশের উপর কেউ হামলা করলে পাভেল ওর কমান্ডোরদের নিয়ে সাথে সাথে ফায়ার শুরু করবে। আর এতে করে আকাশ ছাড়া আর কারোর কাছে পাভেল কৈফিয়ত দিতে বাধ্য নয়।
আকাশ গাড়ির কাছে এসে পাভেলের সাথে পরিচিত হয়। পাভেল গাড়ির দরজা খুলে দিলে আকাশ ও শাহজাহান চৌধুরীর গাড়িতে ওঠে, আর পুলিশ, সিকিউরিটি আর কমান্ডোর গাড়ি বেরিয়ে পড়ে, সাথে আকাশের গাড়িও। গাড়ি চলতে থাকে। আকাশ বাহিরের ব্যস্ত শহর দেখতে থাকে, কেননা শহরটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এভাবে কোনো ঝামেলা চাই আকাশ অফিসে চলে আসে, আর শাহজাহান চৌধুরীর সাথে আকাশ ওর কেবিনে যায়, আর নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে আর আকাশকে সব কাজ বুঝিয়ে দেয়। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে আব্বু। আর হ্যাঁ, তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একজনের সাথে। কে আব্বু? আব্বু তখন কাকে যেন ডেকে পাঠালো, আর একটি মেয়ে এসে আকাশের সামনে এসে দাঁড়ালো। পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে তানু, তোমার বিয়ে, আর ও তোমাকে কাজে সাহায্য করবে। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তোমরা কথা বলো। আব্বু চলে গেল। আমি আর তানু একে অপরের সাথে পরিচয় হয়ে নিলাম। যদিও তানু মেয়েটা অনেক ভালো, কথা বলেই বোঝা যায়। তানুকে ওর কেবিনে পাঠিয়ে দিলাম। নিজে দেশের আয় ব্যয় দেশ সম্পর্কে জানতে আকাশ ডেস্কের কাছে কম্পিউটার দেখতে থাকে। তখনই আকাশ খেয়াল করে এই কয়েকদিনে অনেক কিছু সমস্যা তৈরি হয়েছে, যা আকাশ ওর সামনে থাকা কম্পিউটারে দেখতে পাচ্ছে। তখনই আকাশ তানুকে ফোন করে আর আকাশের কেবিনে আসতে বলে। তানু আসলে আকাশ ওর কেবিন থেকে বেরিয়ে পড়ে। তানু অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আকাশ কিচ্ছু বলেনি, শুধু এতটুকুই বলেছে, যেখানে যাচ্ছি কথা না বলে সাথে সাথে আসতে। তানু তাই করলো। আকাশ বের হবার সাথে সাথে আকাশের পিছনে তানু আসলো, আর আকাশের সামনে 6 জন কমান্ডো আর পিছনে 6 জন, আর তার সাথে পুলিশ তো আছে। আকাশ গাড়িতে উঠে আর সাথে তানু। ওরা উঠে চলে গেল, গাড়ি ছেড়ে দেয়। আর কিছুক্ষণ পরে আকাশ পুলিশ স্টেশনে যেতে বলে। এতে আকাশের চিফ সিকিউরিটি অনেক অবাক হয়, কেননা একজন সিএম কেন যাবে পুলিশ স্টেশনে? কেননা উনি চাইলেই তো পুরো রাজ্যের পুলিশ ওনার সাথে দেখা করার জন্য চলে আসবে। কিন্তু পাভেল কিছু বলল না। এভাবে 15 মিনিট যাওয়ার পর আকাশ পুলিশ স্টেশনে এসে পৌঁছায়, আর আকাশ গাড়ি থেকে নেমে সাথে তানুও। আকাশ সোজা এসিপির কাছে যায়। এসিপি আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। স্যার, আপনি এখানে আমাকে ফোন করলে তো আমি চলে আসতাম। প্রয়োজনটা বেশি জরুরি। বলুন স্যার, আপনি কিভাবে সাহায্য করতে পারি? তার আগে আপনার নামটা জেনে নেই। জি স্যার, আমার নাম রাশেদ। তাহলে বলুন মিস্টার রাশেদ, গত 2 দিন আগে একটা মার্ডার হয়েছিল একটা মেয়ের। আমি ওই কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। কিন্তু স্যার, আমাদের কাছে তো কোনো কেস আসে নাই। হোয়াট? তা কি করে হয়? আপনি ভালো করে দেখে বলুন। সত্যি বলছি স্যার, এরকম কোনো কেস আমাদের কাছে আসেনি। এই কথা শোনার পর আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে, আর ওই দিনে শপিং মলে যায়, আর ওখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে সার্ভার রুমে যায়, আর ওই মেয়েটির ছবি সংগ্রহ করে, আর পাভেলকে বলে আজকে দিনের মধ্যে এই মেয়েটির ঠিকানা বের করতে। পাভেল ওখানে থাকা পুলিশকে ছবি দিয়ে দেয়, আর বলে যত তাড়াতাড়ি এই মেয়েটির পরিচয় বের করতে। সিএম স্যার বলেছে। ঠিক আছে স্যার, আমি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আমরা ওর পরিচয় বের করব। আকাশ আর কিছু না বলে গাড়িতে ওঠে, আর গাড়ি চলতে থাকে। তখনই তানু বলে ওঠে, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। স্যার, ওই মেয়েটি কে, আর আপনি ওই মেয়েটির পরিচয় দিয়ে কি করবেন? তাহলে শোনো, আমি অফিসে জয়েন করার আগে শপিং মলে গিয়েছি। তখন একটা মেয়ের সাথে আমার দেখা হয়, আর তখন মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় পেয়ে আছে। আমি মেয়েটাকে অনেকটা শান্ত করাই। কিছুক্ষণ মেয়েটা আমার সাথেই ছিল, কিন্তু আমি বিল মেটাতে গেলে ফিরে এসে মেয়েটাকে আর খুঁজে পেলাম না। আমি ভেবেছি হয়তো মেয়েটা চলে গেছে, কিন্তু আজকে জানতে পারি মেয়েটা মরে গেছে। স্যার, আপনি কিভাবে জানলেন? মেয়েটা আমাকে ফোন করেছিল আর বলেছিল কারা নাকি ওকে মারতে চায়। এই কথা বলেই মেয়েটা চিৎকার করে দেয়। এরপর থেকেই মেয়েটা মোবাইল বন্ধ। সেই জন্য আমার মনে হচ্ছে মেয়েটাকে কেউ মেরে ফেলেছে। সরি স্যার, আমি জানতাম না এত কিছু হয়েছে। ওরা কথা বলতে বলতে অফিসে চলে আসে, আর দুপুরের খাবার খেয়ে নেয়, আর খাওয়া শেষ করে আকাশ কাজ করতে থাকে। তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আর বলে মেয়েটার পরিচয় জানতে পেরেছে, সাথে মেয়েটাকেও, কিন্তু মেয়েটা মৃত। তাহলে মেয়েটার বাড়িতে যাও, আর পরিবারে কে কে আছে ওদের নিয়ে, আর মেয়েটা পোস্টমর্টম রিপোর্টটাও নিয়ে আসবে। ঠিক আছে স্যার, কিন্তু রিপোর্ট আসতে দেরি হবে।
তাহলে ওনাদের পুলিশ স্টেশনে আনো আর জিজ্ঞেস করো, আর পোস্টমর্টম রিপোর্ট আর বয়ান সবকিছু আমাকে এনে দিবেন। ঠিক আছে স্যার। এইদিকে আকাশের এসব ভাবতে ভাবতে অফিস শেষ হয়ে যায়। সেজন্য আকাশ অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে। আর আকাশ ওর আব্বুর সাথে কথা বলে আর ডিনার করে আকাশ ওর রুমে চলে যায়। আর পরের দিন আবার অফিসে চলে যায়। এভাবে 3 দিন পর রাশেদ মেয়েটির মা বাবাকে নিয়ে আসলো। তখন আকাশ মেয়েটির পোস্টমর্টম আর ওর বাবা মার কথা শুনে আকাশ অনেকটা রেগে গেল আর ওদের চলে যেতে বললেন। ওরা চলে গেল। আকাশ তখন রাশেদকে বলল ওই ছেলেগুলোকে ধরে আনতে। রাশেদ পুলিশ পাঠিয়ে ঠিকই ওদের অ্যারেস্ট করলো, কিন্তু রাজনৈতিক পাওয়ারের কারণে ওরা ছাড়া পেয়ে গেল। তখন আকাশ ভেবে নিল যা করার আকাশকে করতে হবে, আর এজন্য আকাশকে ওই কলেজে যেতে হবে, কেননা ওই কলেজে জড়িয়ে আছে সব রহস্য। আকাশ ওই কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আর ওই কলেজের ছাত্র হিসাবে জয়েন করে। আকাশ যে এই কলেজে জয়েন করবে তা যেন কেউ না জানে, সেজন্য আকাশ ভেবে রেখেছে ছদ্মবেশ ধারণ করে যাবে, যেন কেউ আকাশকে চিনতে না পারে, কেননা এরা খারাপ কাজ করবে আর রাজনৈতিক পাওয়ারের কারণে ছাড় পেয়ে যাবে। তা আকাশ কোনো মতেই হতে দিবে না। সেজন্য আকাশ কাল থেকে এক নতুন কাজে জয়েন হবে। সেজন্য আজকে আকাশ আর অফিস না করে সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে আর বাড়িতে চলে আসে। আর আজকের ঘটনা ওর আব্বুর সাথে শেয়ার করে। আকাশের আব্বু এতে মত দেওয়াতে আকাশ পরের দিন অফিসে যায়। ওখানে কাজ করে 11টার দিকে অফিস থেকে বের হয়ে পড়ে, কেননা আকাশের ক্লাস 11:30 কেননা কলেজ যেতে কিছু তো সময় লাগবেই। যদি আকাশ সিম হয়ে যেত তাহলে রাস্তায় গাড়ি আটকে রাখতো, কিন্তু আকাশ এখন ছদ্মবেশ ধারণ করে, যার কারণে ওকে সাধারণ মানুষের মতো যেতে হবে। সেজন্য পাভেলকে নিয়ে বেরিয়ে পড়ে। আর পথেই আবারও আকাশ সেই হাতটা দেখতে পায়। মেয়েটা একটা সিএনজির ভিতর, সাথে মনে হচ্ছে ওর বান্ধবীরাও আছে। আকাশ গাড়ি থেকে অনেক চেষ্টা করে, কিন্তু মুখটা এখনো দেখতে পায়নি। এভাবে হঠাৎ করে ভিড়ের মাঝে আকাশ আবারও ওই হাতটাকে হারিয়ে ফেলে। এভাবে 11:20 আকাশ কলেজে এসে পৌঁছায় আর পাভেল দরজা খুলে দিল। আকাশ বের হয়, তখনই পাভেল বলে উঠল, স্যার এভাবে আসলে তো আপনার কোনো বিপদ হতে পারে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সবকিছু আগেই সেট করে রেখেছি। তাহলে আমার কি কাজ? তুমি এখানে গাড়িতে থাকবে আর আমি আমার লোকেদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে পুচকাওয়ালা দেখতে পারছো, ও আমার লোক। আর এই বিল্ডিংয়ের উপরে একজন শুটার আছে, আর কলেজে আশেপাশে এবং কলেজের ভিতরে আমার লোক আছে। আর কলেজের সামনে ওই অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, ওখানে 2 জন ডাক্তার আর একজন নার্স আছে। আমার কোনো কিছু হয়ে গেলে আমাকে এই অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। আর তুমি এখানে থাকবে, তোমাকে যেন কেউ না চেনে, ওইভাবে থাকবে। আর আমি ফোন করে যা বলবো তাই করবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার সত্যি আপনাকে দেখে কেউ চিনতে পারবে না। পাভেলকে সব বুঝিয়ে আকাশ কলেজের ভিতর প্রবেশ করে আর হিসেব বিজ্ঞান বিভাগে চলে যায়। আর আকাশের পিছন পিছন প্রিন্সিপাল স্যারও আসে আর উনি আকাশের পরিচয় করিয়ে দিয়ে উনি চলে যায়। স্যার বোর্ডে অঙ্ক করাতে থাকে আর আকাশ বেঞ্চে বসে অঙ্ক করতে থাকে আর ওই ছেলেগুলোর দিকে নজর দিতে থাকে। ওদের দিকে নজর দিতে দিতে আবার কালকের হাতটি দেখতে পাই এবং আজকের মেয়েটির মুখও দেখতে পাই। আর আকাশ মনে মনে ভাবে, যাকে দেখার জন্য এতদিন অপেক্ষা করেছি সে কিনা আমার সামনে বিশ্বাসই হচ্ছে না। আর হ্যাঁ, তোমাদের নায়িকার কিন্তু অনেক সুন্দর এবং স্মার্ট। নায়িকার সম্পর্কে এর চেয়ে বেশি বলবো না, যখন আমার সাথে আলাপ হবে তখন বাকিটুকু বলবো। আকাশ ক্লাস শেষ করে ছেলেগুলোর দিকে নজর দিতে থাকে কি করে ওরা, আর এদের পিছনে কারা কারা আছে তাদেরও খুঁজতে হবে। আর ওই ছেলেগুলোর সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে সব কিছু জানতে পারবো। তার সাথে ওই মেয়েটারও খোঁজখবর নিতে হবে। সেজন্য আকাশ গোপনে মেয়েটির কয়েকটি ছবি তুলে নেয় আর আকাশ ওর লোকেদের ছবি পাঠিয়ে বলে মেয়েটার ফুল ডিটেলস বের করে আকাশকে যেন বলে। আকাশ ক্লাস করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে আর নিজের ড্রেস চেঞ্জ করে অফিসে চলে আসে আর নিজের কাজ করতে থাকে। আর আজকে আকাশ সকল জেলার পুলিশ কমিশনারকে আর ডিসিকেও আসতে বলে, কেননা ওনাদের সাথে আকাশ আজকে একটা মিটিং করবে। সেই জন্য তানু কন্ট্রোল রুমে ফোন করে সব বলে দেয়।
আর আজকের মিটিংটা সন্ধ্যা 7:30 শুরু হবে। আর আকাশের হাতে এখনো অনেক সময় আছে, সেজন্য আকাশ প্রস্তুত হয়ে নেয়। কেননা এই মিটিংয়ে আকাশ ওনাদের সাথে অনেক সমস্যা নিয়ে আলোচনা করবে। আর এইদিকে বিকেল 5টায় আকাশের ফোনে একটা কল আসে, আর ফোনের ওপাশ থেকে স্যার, ম্যাডামের সব ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে বলো, কি জানতে পেরেছো? ম্যাডামের নাম ইরা চৌধুরী, বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী, একদম মধ্যবিত্ত ফ্যামিলি। ওর কোনো বয়ফ্রেন্ড আছে? না স্যার, তবে তবে কি? ম্যাডাম বড়লোকদের সহ্য করতে পারেন না। কেন? বড়লোকেরা নাকি মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, ওদের ধোঁকা দেয়, সেজন্য। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিব। বলে আকাশ কল কেটে দেয়। এবার আকাশ তো একটা মহা বিপদে পড়ল। আসল পরিচয় দিলে তো ইরাকে আর পাবে না। কিন্তু তাহলে এরা আমার পরিচয় কখনো জানতে দিবে না? আগে আমি ওকে নিজের করে নিব, পরে জানিয়ে দিব, তখন দেখা যাক কি হয়। এসব ভাবতে ভাবতে মিটিংয়ের সময় হয়ে যায়। আর তখনই তানু এসে আকাশকে বলে, স্যার, সবাই এসে গেছে আর আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো। আকাশ নিজের কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। আর মিটিং রুমে যাওয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বলে, আর ওনারাও বসে পড়ে। তখনই আকাশ ওর বক্তব্য তুলে ধরে। আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ কয়েকটা আছে, আর আমি সেই কারণগুলো এখনই বলবো। সেজন্য আপনাদের সাথে কথা বলা। হ্যাঁ স্যার, আমরাও যথাযথ চেষ্টা করব আপনার নির্দেশগুলো পালন করতে। স্যার, আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, তাহলে আমি এখন যা বলবো আপনারা সব শুনবেন। যখন আমি আপনাদের বলতে বলবো তখনই বলবেন। আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট কেস আসলে আগে পুলিশ কেস করতে হয়, নয়তো ওই ব্যক্তির চিকিৎসা করা হয় না। এখন থেকেই যে কোনো রোগী হোক না কেন আগে চিকিৎসা করবেন, আর পরে পুলিশকে খবর দেবেন, আর ট্রাফিক আইন আরও মজবুত করবেন। আর সর্বশেষে যে কথাটা হলো, আমাদের দেশে যত বেআইনি কাজ, খুন, রেপ, ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু খুনের আসামি আর রেপ করা লোক ওদের জামিন হয় কি করে? আর অনেক পুলিশ আছে ওদের গ্রেপ্তার করতে চায় না। এটার কারণ কি কেউ বলতে পারবেন? স্যার, রাজনৈতিক পাওয়ারের কারণে এরা ছাড় পেয়ে যায়। যখন ওদের গ্রেপ্তার করি তখন অনেক এমপি মন্ত্রী ফোন করে ওদের ছেড়ে দেওয়ার জন্য। তখন স্যার আমরা চাকরি বাঁচাতে ওদের ছেড়ে দিতে বাধ্য হই। আসিফের এই কথায় সকলে একমত প্রকাশ করলো। এখানে থাকা অন্যান্য অফিসার তখন আকাশ একটা পয়েন্ট টাইপ করে ওখানে সরাসরি সিল আর আকাশের সাইন দিয়ে দেয়। আর ওখানে থাকা সকল অফিসারকে এটা পড়ে শোনায়। তাহলে চলুন কি লেখা আছে ওই কাগজটাই লেখা আছে, কাল থেকে কোনো খুনে আর রেপ কেসে মামলার সাক্ষী থাকলে আমার অনুমতি ছাড়া কাউকে জামিন দেওয়া যাবে না। যদি কোনো উকিল জামিন নিয়েও আসে, তারপরেও আপনারা ওই লোকটাকে লকআপ থেকে বের করবেন না। আর যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, আমার অনুমতি ছাড়া কোনো জামিন হবে না। আর এতে করে যদি আপনাদের উপর চাপ সৃষ্টি হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এবার তাহলে আপনারা আসুন, আর কপিগুলো প্রতিটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার। তাহলে এবার আপনারা আসুন। ওনারা সবাই চলে যায়। আকাশ মিটিং থেকে বের হয়ে যায়, সাথে তানুও। আকাশ অফিস থেকে বের হলে পাভেল সিকিউরিটি চেক করা হলে আকাশ গাড়িতে ওঠে, সাথে তানুও। গাড়ি চলতে থাকে। আকাশ ওর বাড়িতে চলে আসে। আকাশ গাড়ি থেকে নেমে আজকের ঘটনাগুলো আকাশ ওর আব্বুকে বলে। আকাশের আব্বু বলে, দেখ আকাশ, তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই যা করবি আমি তোকে বাধা দিব না, তবে সাবধানে কাজ করবি। ঠিক আছে আব্বু, তোমাকে আর একটা কথা বলার ছিল। কি কথা? আমি না একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকেই বিয়ে করব। সেজন্য তোমার যদি কোনো বন্ধুর মেয়ে থাকে তাহলে ওদের মানা করে দিও, কারণ আমি ওই মেয়েকেই বিয়ে করব। ঠিক আছে আব্বু? ঠিক আছে, তুই যাকেই বিয়ে করতে চাইবি তার সাথেই তোর বিয়ে দিব। আর মেয়েটা কি করে তা তো কিছু বলবি? আমি পরে বলবো, আগে ওকে তো নিজের মনের কথা বলি। ঠিক আছে, এখন উপরে যা আর ফ্রেশ হয়ে খেতে আয়। আকাশ ফ্রেশ হতে উপরে চলে গেল, আর ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, আর ডিনার করে নিজের রুমে চলে গেল। আর কালকে কি করবে না করবে সব প্ল্যান করে রাখলো।
পরের দিন সকালে রেডি হয়ে আকাশ অফিসে যায় আর কলেজের সময় হয়ে এলেই কলেজে চলে আসে। আর প্রথমে ওই ছেলেগুলোর সাথে কথা বলে ড্রাগস কিনবে বলে, কিন্তু ছেলেগুলো দিতে রাজি হয়। এই ছেলেগুলো অনেক পাওয়ারফুল লোকের সাথে এসে চলাফেরা করে আর এদের মাধ্যমে আকাশ সব চক্র ধরতে পারবে। আর আকাশ ধরতে পারলে ওদের কোনো পাওয়ারই কাজ করবে না। ওদের সাথে কথা বলতে বলতে আকাশ খেয়াল করে ইরাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে। সেজন্য নায়িকাকে বাঁচাতে নায়ক তো অবশ্যই যাবে। সেজন্য আকাশও ওখানে গেল। আর যাওয়ার আগে আকাশও লোকেদের রেডি হতে বলে। পাবেল তো একদম রেডি। কেউ আকাশের উপর আঘাত করতে আসলেই সাথে সাথেই ওদের গুলি করে দিবে, কিন্তু আকাশ মানা করে আকাশের অনুমতি ছাড়া যেন কেউ গুলি না করে। প্রথমে পাবেল রাজি হলো না, কিন্তু আকাশের আদেশে রাজি হয়ে যায়। আকাশ দৌড়ে ওখানে যায় আর ইরা সামনে এসে দাঁড়ায়। কি হচ্ছে এখানে? আর এরা তুমি মানে আপনি ঠিক আছেন? আর এরা কারা? ওই হিরো, যেখান থেকে এসেছো ওইখানে চলে যাও, নয়তো ভালো হবে না তোমার। ও তাই নাকি? আকাশ খেয়াল করে এরা এখনো ভয় পেয়ে আছে, যার কারণে কিছু বলতে পারছে না। তবু আকাশ বলে, কিছু তো বলবে। তখনই এরা বলে ওঠে, আসলে ওরা আমাকে এখন এখান থেকে কিডন্যাপ করতে এসেছে। তোমাকে কিডন্যাপ করে ওদের কি লাভ হবে? ওই ছেলে, তা জেনে তুই কি করবি? আর ওই তোরা ওকে সাইজ কর, পরে মেয়েটাকে নিয়ে যাব। এরপর আকাশ আর ওই লোকগুলোর মধ্যে মারামারি হচ্ছে আর পাবেল কিছুই করতে পারছে না, কেননা আকাশের অর্ডার আছে, যার কারণে ওরা কিছুই বলছে না। এদিকে আকাশ ওদের সাথে মারামারি করে সব কয়টাকে আহত করে ফেলে, যা দেখে ইরার ভার্সিটির সবাই দেখে অবাক, কেননা এই লোকগুলো অনেক নামকরা গুন্ডা, টাকার জন্য সব করতে পারে। আর পাভেল আর আকাশের সিকিউরিটি ওরা অনেক অবাক হয়, কেননা আকাশ যে মারপিট জানে তা কিন্তু ওরা জানতো না। আকাশ ওদের সবাইকে মেরে আহত করে আর নিজের হাতও কেটে গেছে আর হাত থেকে রক্ত পড়ছে। পাভেল আসতে চাইলে আকাশ মানা করে। ঠিক তখনই গল্পের নায়িকা ইরা ওর জামার সাথে থাকা ওড়না চিরে আকাশের হাতে বেঁধে দেয়। পাভেল পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন করে আর পুলিশ ওদের নিয়ে যায়। এরা আকাশকে হসপিটাল নিয়ে যায়। ডক্টর হাতটা একটু ড্রেসিং করে দেয় আর কিছু ওষুধ দেয়। ওইগুলো নিয়ে এরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে নিয়ে আসে। আকাশ অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু এরা কোনো কথা বলেনি, শুধু এতটুকুই বলল, আমার জন্য আপনার রক্ত বের হলো, তাই আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না। যদি পথে ওদের লোক আবার হামলা করে তখন কি হবে আপনার? আর এইদিকে আকাশের পিছু পিছু পাভেলও আসে। আকাশকে এভাবে ঘরে আনা দেখে ইরার মা অনেক ঘাবড়ে যায়, কেননা এরা কখনো কোনো ছেলেকে ঘরে আনেনি, কিন্তু আজকে যাও একজনকে আনলো, তাও আহত। ইরার মা আকাশকে ঘরে তুলে নেয় আর রুমে শুয়ে দেয়। আপনি এখানে রেস্ট নেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আমার মোবাইলটা একটু দেবেন? ও হ্যাঁ, এই নিন। আকাশ অফিসে ফোন করে তানুকে বলে আজকে আর অফিসে আসবে না, কালকে সকালে আসবে আর বিকালের সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে। আর তানু বিকেলে মিটিংগুলো ক্যান্সেল করে দিল। ইরা রুম থেকে বের হলে ইরার মা জিজ্ঞেস করে ছেলেটা কে। তখন ইরা কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো ওর আম্মুকে বলে। ওর আম্মু শুনে অনেক ভয় পেয়ে যায়, কেননা এই লোকগুলো তাহলে এই ছেলেটি এবং ওদের উপর হামলা করতে পারে। শুধু শুধু ছেলেটা নিজের জীবনে বিপদের মধ্যে ফেলো। আর এইদিকে ইরা মা আকাশের কাছে যায়। এখন কেমন লাগছে তোমার? জি আন্টি, ভালো। ওরা কারা আর ইরাকে কেন কিডন্যাপ করতে চাইছে? তাহলে শোনো, আমার স্বামী একজন সরকারি লোক। কিছুদিন আগে ওনার কাছে একটা টেন্ডার এসেছিল, আর ওই টেন্ডার পাবার জন্য অনেক লোক ওনাকে হুমকি দিয়েছিল, কিন্তু উনি ওদের না করে দেওয়াতে আমাদের অনেক হুমকি দেয়। বলেছে আমার স্বামী যদি টেন্ডার ওদের না দেয় তাহলে ওরা ইরাকে তুলে নিয়ে যাবে। তাহলে তো আপনাদের অনেক বিপদ। হ্যাঁ, আপনারা পুলিশকে বলুন। পুলিশও ওদের কিছু করতে পারবে না, কেননা ওদের উপরে অনেক পাওয়ারফুল লোক আছে। দেখবে ওদের ঠিকই বের করে নিয়ে যাবে। আন্টি তাহলে আমি আসি। সে কি, দুপুরে একসাথে খেয়ে তারপর না হয় যাবে? কিন্তু কোনো কিন্তু নয়, আমি গেলাম, তুমি না হয় একটু ঘুমিয়ে নাও। আকাশ শুয়ে পড়লো আর 1 ঘন্টা পর ইরা আসে আর আকাশকে ডাকে, কিন্তু ওঠে না দেখে আকাশের গায়ে হাত দিয়ে জাগাতে গেলে আকাশ ঘুমের ঘরে ইরার হাত নিজের বুকের সাথে চেপে ধরে, যার জন্য ইরা মোটো প্রস্তুত ছিল না।
এতে ইরা অনেকটা লজ্জা পায়, কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ হাত জোরে টান দিলে আকাশ ওর কাটা জায়গায় ব্যথা পাবে, সেজন্য কিছুই বলছে না। আকাশও ছাড়ছে না। একটু পর আকাশ চোখ মেলে দেখে কারোর হাত আকাশ বুকের সাথে চেপে রেখেছে। তা দেখে আকাশ সাথে সাথেই ছেড়ে দেয়। সরি, আমি বুঝতে পারিনি ওটা কারো হাত ছিল। ঠিক আছে, খাবেন চলুন, আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার খাবার নিয়ে আসছি। আপনি কিছু মনে করেননি তো? আমি কিচ্ছু মনে করিনি। এদিকে আকাশ ফ্রেশ হতে চলে গেল আর ইরা খাবার নিয়ে আসলো। আকাশ ফ্রেশ হয়ে দেখে টেবিলের উপর খাবার রাখা আছে। আকাশের খিদে লাগার কারণে বসে পড়ে টেবিলে। ইরা খাবার বেড়ে দেয়। আকাশ খাওয়া শেষ করে। আপনি খেয়েছেন? না, আর একটু পরে খাবো। আগে আপনি খেয়ে নিন, তারপর আমরা খাবো। আচ্ছা, খাবারগুলো কে রান্না করছে? কেন, রান্না ভালো হয়নি? কি যে বলেন, রান্নাটা অসাধারণ হয়েছে। হঠাৎ পিছন থেকে ইরার আম্মু বলে উঠল, বেশ তো, তাহলে তোমার যেদিন ইচ্ছে হবে এসে খেয়ে যেও। তার চেয়ে ভালো রান্না করার লোকটাকেই যদি নিয়ে যাই। কি বিড়বিড় করছেন? না, কিছু না। আমি তাহলে এবার আসি। কিন্তু আন্টি, আঙ্কেলকে দেখছি না। আসলে ওনার আসতে সন্ধ্যা হবে। আন্টি, তাহলে আমি আসি। ঠিক আছে, কিন্তু তুমি এই অবস্থায় কি করে যাবে? সামান্য কেটেছে, আমি যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও। ইরা, ওনাকে একটু এগিয়ে দিয়ে আয়। না আন্টি, লাগবে না। আকাশ বাড়ি থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করে, আর গাড়ির একটা ইরাদের বাসার সামনে চলে আসে। আকাশ ওই গাড়িতে উঠে পড়ে আর আকাশ বাসায় চলে আসে। আকাশের হাতে ব্যান্ডেজ দেখে আকাশের আপু সিকিউরিটিদের অনেক কথা শোনায়। পরে আকাশ সব ঘটনা বলতে আর কিছু বলল না। দেখো, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। এরকম হলে তুমি রাজ্য পরিচালনা করতে পারবে না। ঠিক আছে আপু। আকাশ উপরে চলে যায় আর রেস্ট নেয়। আর পরের দিন আকাশ কলেজে যায় আর ওই ছেলেগুলোর সাথে দেখা করে, আর ড্রাগসকে বিক্রি করে সব তথ্য পুলিশকে বলে, আর ওদের অ্যারেস্ট করার নির্দেশ দেয়। আর পুলিশও ওদের অ্যারেস্ট করে। আকাশ ওখান থেকে এসেই দেখে গতকালকে লোকগুলো কলেজে এসেছে। কিন্তু এদের তো আমি গতকাল পুলিশে দিয়েছিলাম, তাহলে এরা ছাড়া পেল কি করে? এসব কথা ভাবতে থাকে। তখনই ওই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, ওই হিরো, বলেছিলাম না আমাদের কিছু করতে পারবে না, কারণ আমাদের কাছে পাওয়ার আছে, বুঝলি? আকাশ তখনও চুপ করে আছে, কিছুই বলছে না। আর তখনই ওখানে ইরার আগমন। দেখুন, ওনার দোষ নেই, আপনারা ওনাকে ছেড়ে দিন। এমনিতেও ওনার হাতে ব্যান্ডেজ। আজকে তোকে শেষ করেই দিব। ওই, ওকে ধর। প্লিজ, ওনাকে কিছু করবেন না বলে কান্না করে দেয়। এদিকে ইরার কান্না দেখে আকাশ হাতের ইশারায় ফায়ার করতে বলে, আর 2 মিনিটে ওখানে 20 জন লোকের মৃতদেহ মাটিতে পড়ে যায়। তা দেখে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর কে যেন পুলিশকে ফোন করে, আর পুলিশ এসে লাশগুলো নিয়ে যায়। আর এইদিকে পুরো কলেজ আতঙ্ক, কে এদেরকে মারলো। এইদিকে একজন নেতার কাছে ফোন গেল, কে বা কারা ওনার লোকেদেরকে কলেজের সবার সামনে গুলি করে মেরে ফেলেছে। এটা শুনে উনি তো অবাক। কার এত বড় সহজ যে আমার লোকদের গুলি করে মারে? আমি তাকে ছাড়বো না। আর এইদিকে ইরা ব্যাপারটাও বুঝতে পেরে আকাশকে ছেড়ে দেয়, আর ওখান থেকে ইরাকে নিয়ে বের হয়ে আসে, আর ইরাকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। আর আকাশ ওর গাড়িতে করে অফিসে চলে আসে। এসেই তানুকে বলে, এসিপি রাশেদ সাথে কন্ট্যাক্ট করো আর বলো ড্রাগস কে সাপ্লাই করে, তার ব্যাপারে কিছু জানতে পেরেছে কিনা জিজ্ঞেস করো। আর যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলো। ঠিক আছে স্যার। তানু চলে যায়। তখনই আকাশ টিভিতে কিছুক্ষণ আগে কলেজে ঘটে যাওয়া কাহিনীগুলো টিভিতে দেখাচ্ছে। পুলিশ এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না, কারণ কে বা কারা ওদের মেরেছে ওদের কাছে কোনো প্রমাণ নেই। আর ওরা দাবি করছে শহরে নতুন কোনো গ্যাং এসেছে আর তারাই হয়তো এসব করেছে। কিন্তু এ নিয়ে আকাশে কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ পর তানু আসে আর আকাশকে বলে, স্যার, ওনাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে। ওদের নাকি কলেজের দারোয়ান নাকি এসব সাপ্লাই করে, আর উনি বলতে পারবে কে কাজগুলো করেছে। এখন ওনাকে কি ধরতে বলবো? না, আমি ওনার উপর নজর রাখবো। ঠিক আছে স্যার, আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি। ঠিক আছে।
আর এইদিকে ইরা বাড়ি থেকে ভাবতে থাকে আজকে হঠাৎ করে আকাশকে মারতে গেলে কে বা কারা ওদের মারলো। আচ্ছা, এইসবের পেছনে আকাশের হাত নেই তো? কিন্তু আকাশ তো এখানে নতুন, তেমন কাউকেই তো চেনে না। উফ, কিছুই মাথায় ঢুকছে না। আর এইদিকে আকাশ পরের দিন সকালে কলেজে গিয়ে দারোয়ানের উপর নজর রাখে আর দেখে দারোয়ান কলেজের পিছনে একটা রুম আছে। ওই রুমের ভিতর গেলে আকাশও পিছু পিছু ওই রুমে গেল, কিন্তু আকাশ ওখানে গিয়ে কাউকে দেখতে পেল না। এটাই আশ্চর্যের বিষয় হলো রুম থেকে বের হওয়ার জন্য একটাই দরজা, তাহলে দারোয়ান রুমে ঢুকে কোথায় হাওয়া হয়ে গেল? আকাশ তো মহা চিন্তায় পড়ে গেল। তখন আকাশ একটা শব্দ শুনতে পায় আর দেখে দেওয়াল দুভাগ হচ্ছে আর ওর ভিতর থেকে দারুণ একটা ব্যাগ নিয়ে বের হচ্ছে আর দেখে বোঝা যাচ্ছে ওটাতে ড্রাগস আছে। আকাশ শুধু দেখতে থাকলো দারোয়ান কি করে। দারোয়ান বের হয়ে ওই রুমের একটা সুইচের মধ্যে চাপ দেয় আর দেওয়াল আবার মিলে যায় আর দারোয়ান রুম থেকে বের হয়ে যায়। তখনই আকাশ একটু আড়াল হয়ে যায় আর কন্ট্রোল রুমে ফোন করে বলে আকাশ এখন কোথায় কোথায় যাচ্ছে, তার ইনফরমেশন যেন আকাশকে জানায়। আকাশও সুইচ অন করে ভিতরে প্রবেশ করে আর একটা পথ দেখতে পায়। সেই পথ ধরে আকাশ হাঁটতে থাকে আর ওই পথ একটা পাহাড়ের গুহার সামনে এসে শেষ হয়। তবে গুহাটা কলেজ থেকে অনেক দূরে। আকাশ আবার গুহার পথ ধরে ওই রুমে আসে আর বের হয়ে দরজা বন্ধ করে দেয়। আর ওই রুমে দুটো সুইচ, একটা বাইরে আর একটা ভিতরে। আকাশ ওই দিন ক্লাস না করে অফিসে চলে আসলো আর ফোন করে দারুণকে ধরে নিয়ে আসতে বলে। আজ বিকালে আকাশের মিটিং আছে, সেই জন্য আকাশ মিটিং করতে গেল। কেননা আকাশ আজকে যাদের সাথে মিটিং করবে তাদের কাউকে আকাশ চিনে না আর আজকে ওদের সাথে কথা বলবে বিভিন্ন কাজ নিয়ে। সেজন্য আকাশ মিটিং রুমে যায় আর ওখানে বিভিন্ন নেতা এবং ব্যবসায়ী রয়েছে, ওনাদের সাথে কথা বলে আর সব কিছু ঠিক করে আকাশ চলে আসে। বাড়িতে এসে রেস্ট নেয় আর আজকের মিটিংয়ের ব্যাপারে আকাশ ওর আব্বুকে বলে। রাতে আকাশ ডিনার করে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে। তখনই রাশেদ ফোন করে জানায় দারোয়ান নাকি জানে না কে এগুলো ওকে দেয়। ও নাকি শুধুমাত্র পাহাড়ে ওখান থেকে ব্যাগটা নিয়ে আসে আর আমরা জানতে পেরেছি এই ব্যাগটা নাকি পরবর্তীতে শুক্রবার দিয়ে যাবে। এজন্য আমরা ওই দিন পর্যন্ত অপেক্ষা করব আর ওই দিনে ওদের বসের কাছে যেতে পারবো। ঠিক আছে বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কলেজে যায় আর ইরার সাথে দেখা হয়। দেখে ইরা ওর বান্ধবীর সাথে বসে আছে। তখনই ইরার বান্ধবী শাহিনা বলে ওঠে, আরে দুলা ভাই কখন এলেন? এই বলাতে ইরা শাহিনাকে ইশারে বলে চুপ করে থাকতে আর শাহিনাও চুপ হয়ে গেল। আমি কার দুলা ভাই? আরে কারোর না তো, ও তো মজা করে বলেছে। যদিও আকাশ ঠিকই বুঝতে পেরেছে এরা আকাশকে ভালোবাসে কিন্তু বলতে চাইছে না। কিন্তু আকাশ যে আজকে পড়ার কলেজে আসবে না, সেজন্য এর সাথে আর কথাও হবে না। ক্লাস না করে এভাবে বসে আছো কেন? এমনিতে ভাইয়া। তোমাদের একটা কথা বলতে এসেছি। কি কথা? কাল থেকে আর কলেজে আসবো না। কেন আসবেন না? আমি যে কাজের জন্য এসেছি ওইগুলো করা শেষ, সেই জন্য। মানে এত কিছু জানি না। কাল থেকে আর কলেজে আসবো না, সেই জন্য তোমাদের জানানোর জন্য এসেছি। আর ক্লাস করেই চলে যাব। বলে আকাশ ক্লাস করতে চলে গেল। আর এদিকে ইরার মনে ঝড় শুরু হয়ে গেল। কেননা ইরা যাকে ভালোবাসে তাকে ভালোবাসি কথাটাও বলতে পারলো না। ইরা কি ভাবছিস? আকাশ ভাইয়াকে তোর মনের কথাটা বলে দে। হ্যাঁ ইরা, ওটাই কর, নয়তো দেরি হয়ে যাবে। সেজন্য ইরা দেরি না করে আকাশের কাছে যায় আর আকাশে ক্লাসরুম থেকে বের করে আনে আর সবার সামনে আকাশকে প্রপোজ করে। যদিও আকাশ এটাই চেয়েছিল যে ইরা ওর মনের কথা আকাশকে বলুক, কিন্তু এভাবে যে বলবে আকাশ তা কল্পনা করতে পারেনি। আকাশও হাসি মুখে ইরার প্রপোজ গ্রহণ করে আর এটা দেখে ইরার বান্ধবীরা অনেক খুশি। আকাশ ইরাকে জড়িয়ে ধরল। এরপর আকাশ ওখান থেকে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। কেননা আজকে আকাশ ইরাকে নিয়ে সারাদিন ঘুরবে, সেই জন্য আকাশ আজকে সারাদিন ইরার সাথে কাটালো আর সন্ধ্যার আগে ইরাকে বাড়িতে পৌঁছে দিল। যাওয়ার আগে ইরার কপালে একটা কিস দিল আর ইরা লজ্জা পেয়ে দৌড়ে বাসার ভিতর চলে গেল। আর আকাশ দেরি না করে ওখান থেকে চলে আসলো। আকাশ ওদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিল আর কালকে ড্রাগস বিক্রি করার লোকগুলোকে হাতে নাতে ধরতে হবে, সেজন্য রাশেদকে বলে
যত লোক লাগবে নিয়ে যেতে, তবু ওদের মেন লিডারের নামটা জানা যায়। আর রাশেদের সাথে অনেক কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার, সেজন্য অফিস বন্ধ। আর আকাশ ইরাকে ফোন দেয়, কেননা আজকে ওরা ঘুরতে যাবে। সেজন্য ইরাকে শাড়ি পরতে বলে আর শাড়ির ওপর বোরকা পরতেও বলে। আর সকাল 10টার সময় আকাশ ইরাকে নিতে ওদের বাড়ির সামনে আসবে। ইরা তাই করলো, 10টার সময় রেডি হয়ে থাকলো। আর আকাশ ঠিক 10টায় সময় রেডি হয়ে একটা সিএনজি নিয়ে ইরাদের বাড়ির সামনে এসে হাজির হলো। আর ইরাকে ফোন করে ইরা বাড়ি থেকে বের হয়। একটা কালো বোরকা আর হাতে আর পায়ে মোজা, দেখতে অনেক সুন্দর লাগছে, একদম রাজকন্যার মতো। আকাশ ইরার হাত ধরে সিএনজিতে ওঠাতে চাইলে ইরা মানা করে। কি হলো, উঠবে না? আমি রিক্সায় করে যাব। আচ্ছা, আমি রিক্সা ডেকে আনছি। এদিকে আকাশ অনেকটা খোঁজার পর একটা রিক্সা নিয়ে এলো আর ইরাকে উঠতে বলে, কিন্তু ইরা উঠছে না। কি হলো, ওঠো। তুমি কি জানো না রিক্সায় মেয়েকে কিভাবে উঠাতে হয়? হেই রে, আগে তো কখনো উঠিনি, আর এই শহরে তো রিক্সা পাওয়াও যায় না। সেই জন্যই তো আমরা রিক্সায় করে যাব। এবার তুমি রিক্সা থেকে নামবে আর আমার হাত ধরে আমাকে ওঠাবে, তারপর তুমি উঠবে। ঠিক আছে। আকাশ রিক্সা থেকে নেমে গেল আর ইরাকে রিক্সায় ওঠালো আর নিজেও উঠল। এরপর রিক্সা তার গতিতে চলতে থাকলো আর পিছনে আকাশ আর ইরার খুনসুটি চালু হয়ে গেল। আর ওরা একে অপরকে ধরে রেখেছে, আর ছেড়ে দিলে মনে হয় দুজনই পড়ে যাবে। আর এইদিকে ওদের কয়েকটা গাড়ি ফলো করতে থাকে, কিন্তু কারা ফলো করছে তা বলার দরকার নেই, আস্তে আস্তে সব জানতে পারবেন। এবার দুপুর হয়ে এলো, ওদের তো লাঞ্চ করতে হবে। সেজন্য ওরা রিক্সা বিদায় দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। আর তখন ওরা নিজেদের জন্য আলাদা কেবিন নিল আর ওখানে ইরাকে বোরকা খুলতে বলে। আর ইরাও বোরকা খুলে ফ্রেশ হতে গেল আর ওয়েটার এরই মধ্যে খাবার দিয়ে গেল। আকাশ খাবারগুলো রেখে দেয় আর ইরার জন্য অপেক্ষা করতে থাকে। 10 মিনিট পর ইরা আসে। আকাশ তো ইরাকে দেখে অবাক, কেননা ইরাকে দেখতে একদম পরীর মতো লাগছে। গায়ে নীল শাড়ি, নীল চুড়ি, দেখতে অসাধারণ। এভাবে দেখতেই থাকবে না খাবে কোনটা? হুম। হ্যাঁ। এরপর ওরা খেতে বসে যায় আর আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। এভাবে ওদের খাওয়া শেষ হয় আর ইরা বোরকা পরে নেয়। আকাশ খাবারের বিল পে করে ওখান থেকে বেরিয়ে আসে আর ওরা বিভিন্ন পার্কে ঘুরতে যায়। আর বিকালের দিকে আকাশ ইরাকে ওদের বাসার সামনে নিয়ে আসে। আর ইরা বাসার দিকে যেতে গেলেই আকাশ ইরাকে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে আর ইরার কপালে ছোট্ট একটা চুমু দেয়। আর ইরা লজ্জা পেয়ে দৌড়ে বাসার ভিতর চলে যায়। আর এইদিকে আকাশ বাসায় চলে আসে আর কিছুক্ষণ রেস্ট নেয়। তখনই আকাশের ফোনে একটা কল আসে আর আকাশ তাকিয়ে দেখে রাশেদ ফোন দিয়েছে। হ্যাঁ বলো। স্যার, আমরা সবাইকে হাতে নাতে ধরেছি আর ওদের লিডারের নামও জানতে পেরেছি। কি নাম ওদের লিডারের? আফজাল হোসেন। কি? উনি তো বিরোধী দলের একজন নেতা। সেজন্য আমরা ওনাকে গ্রেপ্তার করতে পারছি না, আর ওনাকে গ্রেপ্তার করতে হলে আরো উপযুক্ত প্রমাণ লাগবে। কিন্তু এই প্রমাণগুলো কি উপযুক্ত নয়? কিন্তু স্যার, উনি তো এই মামলায় সহজে বের হয়ে যাবেন আর আমাকেও মেরে ফেলতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। ওকে স্যার। আকাশ কল কেটে রেখে দেয় আর ভাবে আফজাল হোসেন ওনাকে কিভাবে শাস্তি করা যায়। তখনই আকাশ তানুকে ফোন করে আর বলে, কালকে যেন আফজাল হোসেনকে অফিসে থাকে, ওনাকে ফোন করে বলে দাও। আকাশ রাতে ডিনার করে ইরার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে আর সকালে রেডি হয়ে সিকিউরিটি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অফিসে এসেই নিজের কেবিনে চলে যায় আর কাজ করতে থাকে। আর তখনই তানু বলে, স্যার, আফজাল সাহেব চলে এসেছেন। ঠিক আছে, ওনাকে ভেতরে আসতে বলো, আর তোমরা সবাই বাইরে যাও। তানু রুমে আরো কিছু সিকিউরিটি ছিল, ওদের নিয়ে বাহিরে যায়। আর আফজাল হোসেন ভিতরে আসে আর আকাশের অনুমতি নিয়ে চেয়ারে বসে পড়ে। স্যার, আমার কি সৌভাগ্য আপনি আমাকে ডেকেছেন। আপনাকে আমি এখানে যে কারণে ডেকেছি। আকাশ ডয়ের থেকে কয়েকটা ছবি বের করে আফজালকে দেখায় আর বলে, এই লোকগুলোকে চিনেন? ছবিগুলো দেখে আফজাল হোসেন দেখে কপাল থেকে ঘাম বের হবার অবস্থা। না স্যার, আমি এদের চিনি না। কে এরা? আমি জানি আপনি ওদের চিনেন, কিন্তু বলবেন না। আর আপনি যে ওদের সাথে জড়িত তা আমি ভালো করেই জানি। আর আপনি এই ব্যবসা ছেড়ে দিবেন, নয়তো আপনাকে জেলে ঢুকতে বাধ্য হব, বুঝতেই পারছেন।
তা কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনি জানেন আমার ক্ষমতা কতটুকু। ও তাই? আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমি আসলে কে। আর আমি চাইলে আপনার অফিসে ঢুকে আপনাকে মেরে ফেললেও কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমিও কম না। আর সামান্য প্রমাণে আমি যে এই কাজের সাথে যুক্ত তা প্রমাণ হয় না। সেজন্য আমার পথ থেকে সরে দাঁড়ান, নয়তো ভালো হবে না। আমি আজই আপনাকে পার্টি থেকে বরখাস্ত করে দিলাম। এবার দেখি আপনার ক্ষমতা কতটুকু। আমি দেখব, আর তাহলে আপনার জন্য ভালো হবে না। বলে আফজাল হোসেন বের হয়ে যায়। আর আকাশ আফজালকে পার্টি থেকে বের করার সময় কিছু রেডি করে সাইন করে তা পার্টি অফিসে পাঠিয়ে দেয়। আর পার্টি অফিসেও আর আকাশের কথা মতো ওনাতে বের করে দিল। আর আকাশ যেখানে একটা দেশের প্রধান, সেখানে আকাশের কথাই তো শেষ কথা হবে, এটাই স্বাভাবিক। আকাশ আর অফিসে না থেকে বাসায় গেল, কেননা দুপুর হয়ে এলো। আর আকাশ বাইরের খাবার পছন্দ করে না। আকাশ সিকিউরিটি নিয়ে বাড়িতে আসে আর ফ্রেশ হয়ে খাবার খায়। আর আজকে আফজাল সাহেবের ব্যাপারে আকাশ ওর আব্বুকে বলে। আর আকাশের আব্বু কিছু বলল না, কেননা উনি জানে আকাশ কারণ ছাড়া কিছুই করে না। সেজন্য আকাশ বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর অফিসে গিয়ে দেখে রোজা বসে আছে আকাশের কেবিনের পাশে। আরে রোজা, তুই এখানে? হ্যাঁ, আজই দেশে আসলাম, আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা তোর সাথে দেখা করতে চলে এলাম। কিন্তু তুই কি করে জানিস আমি এখানে? আপু বলেছিল, সেই জন্য। তো বল কি খাবি, আর কেবিনে আয়। আকাশ রোজাকে নিয়ে কেবিনে গেল আর তানু আর পাবেলকে বলল কেবিনে বাইরে থাকতে। আসলে অনেক পুরনো বান্ধবী তো, আর অনেকদিন কথা হয়নি, সেজন্য আকাশ আর রোজা একটু কথা বলে সময় কাটাবে। আর কোনো দরকার হলে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আকাশ আর রোজা ওখানে অনেক কথা বলে। আর এভাবে 1 ঘন্টা পর রোজা বেরিয়ে আসে, তবে কান্না করতে করতে। এখন হয়তো আপনারা ভাবছেন রোজা কান্না করতে করতে কেন বেরিয়ে গেল, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। তখন আকাশ পাভেল তানুকে ভিতরে আসতে বলে। রোজা যেন কখনো আমার চারপাশে না আসতে পারে, ওইদিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার। বলে পাভেল রুম থেকে বেরিয়ে পড়ে। তখনই তানু বলে উঠল, স্যার একটা কথা বলবো। উনি এখানে কান্না করতে করতে চলে গেল কেন? সে অনেক কাহিনী, পরে বলবো। এখন বলো, কেউ কোনো কাজ নিয়ে এসেছে? না স্যার, আর আজকে কোনো কাজই নেই। তাহলে তো আজকেই ইরার সাথে দেখা করে আসি। সকাল থেকে একটিবারের জন্য দেখা করতে পারিনি। স্যার কি ভাবছেন? কিছু না, আমি তাহলে এখন আসি। বলে আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আর পাভেল গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু আকাশ গাড়িতে উঠল না। কোনো সমস্যা স্যার? আমি একটা ট্যাক্সি করে যাব, আর তুমিও আমার সঙ্গে যাবে। আর সিকিউরিটি ওদের বলে দাও গাড়ি নিয়ে যেন বাসায় চলে যায়। ঠিক আছে স্যার। পাভেল অন্য সব কমান্ডো আর পুলিশকে বলে তারা যেন গাড়ি নিয়ে বাসায় চলে যায়। আর পাভেল আকাশের সাথে ট্যাক্সিতে ওঠে। আর আকাশ ইরাকে ফোন করে বলে, রাতে আমি তোমাদের ওখানে ডিনার করব, আর সাথে আমার এক বন্ধু। আর ইরা ওর মাকে বলে। আর ওনারা আকাশ আর পাভেলের জন্য রান্না করতে থাকে। কিন্তু আকাশ পাভেলের দিকে তাকিয়ে দেখে। আপনি কি বললেন স্যার? আমি কি করে আপনার বন্ধু হতে পারি? কেন, বন্ধু হলে কি সমস্যা? তবুও স্যার। কোনো কথা নয়, আগে শপিং মলে যাব। কেন স্যার? আরে ওনার বাসায় যাব, খালি হাতে তো আর যেতে পারি না। ও হ্যাঁ, তাই তো। এরপর ওরা কথা বলতে থাকলো। আর ট্যাক্সিটা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আর ওরা ভিতরে চলে গেল। আর আকাশ ওর পছন্দ মতো অনেক কিছু কিনে নিল। আর এগুলো নিয়ে ইরাদের বাড়িতে চলে গেল। আর বাসার কলিং বেল চাপ দিতেই ইরার মা এসে দরজা খুলে দেয়। আরে বাবা, ভিতরে এসো। আকাশ আর পাভেল ওই গিফটগুলো নিয়ে ভিতরে ঢুকলো। এসবের কি দরকার ছিল? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকাশ, তাই না? হ্যাঁ। এরা তোমার কথা সবসময় আমাদের বলে। কি কথা আঙ্কেল? এই যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। কি? দেখো, আমাদের কোনো আপত্তি নেই এই বিয়ে, আর তুমি তোমার মা বাবাকে বলো আমার সাথে দেখা করতে। আমি বলছিলাম কি, হ্যাঁ বলো। আগে এরা এখানে আসুক, তারপর বলছি। এই তো আমি চলে এসেছি। আকাশ সামনে তাকিয়ে দেখে এরা দাঁড়িয়ে আছে সেজে গুজে। উফ, এই মেয়ে তো আমাকে পাগল করে দেবে। এবার তো বলো। আমি চেয়েছি আগে এরা ওর পড়াটা শেষ করুক, আর আমিও তো পড়ছি, সেজন্য দুজনেরই পড়া শেষ হলে তারপর না হয় আমরা বিয়ে করব। ঠিক আছে, আর তো বেশি দেরি নেই,
মাত্র 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। এখন চলো ডিনার করে নেবে। হ্যাঁ আন্টি চলো। ওকে। আমার বন্ধু। হ্যাঁ চলো, অনেক রাত হয়েছে। হ্যাঁ চলুন। আকাশ আর পাভেল টেবিলে বসলো, সাথে ইরার মা বাবা, আর ইরা ওনাদের খাবার সার্ভ করে দিচ্ছে। আকাশ আর পাভেল পেট ভরে খেয়ে নিল, কিন্তু ওরা খাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। সেজন্য ইরার বাবা মা আকাশকে আজ রাতে এখানে থাকার জন্য বলে, কিন্তু আকাশ প্রথমে না করে থাকার জন্য, কিন্তু পাভেলের কথাই আকাশও রাজি হয়ে যায়। কেননা এখন একা বাইরে গেলে আকাশের অনেক ক্ষতি হয়ে যাবে, সেজন্য আকাশও থেকে গেল। আকাশ আর পাভেলকে একটা রুমে দিলে সেজন্য ওরা ওখানে ঘুমিয়ে গেল। আকাশ খাটে আর পাভেল সোফায়। আকাশ পাভেলকে বলেছিল বিছানায় ঘুমানোর জন্য, কিন্তু পাভেল সোফায় ঘুমায়। সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে এরা আকাশের পাশে বসে আছে। ইরাকে দেখে আকাশ চমকে ওঠে, কেননা এত সকাল সকাল এরা এখানে কেন? আর পাভেল? ইরা তুমি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসলে তা না, কেউ দেখলে কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। পাভেল কোথায়? উনি তো ফ্রেশ হতে গেল, তুমিও উঠে ফ্রেশ হয়ে নাও। আমি নাস্তা রেডি করছি, একসাথে ভার্সিটিতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর 20 মিনিট পর বের হয়ে আসে। আর পাভেল, আকাশ আর ইরা একসাথে নাস্তা করে। আর আকাশ ওর বাবা মার সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তিনজনই একসাথে কলেজে যায়। আর পাভেল কলেজের বাইরে থেকে যায়। আকাশ আর ইরা কলেজে যায়। আর আকাশের কল আসে, যার কারণে আকাশ ইরাকে ক্লাসরুমে যেতে বলে। আর আকাশ কথা বলতে থাকে। এরই মধ্যে ইরা আকাশ বলে চিৎকার করে। আকাশ তাকিয়ে দেখে ইরাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে, সেজন্য আকাশ ওদের সামনে আসে আর বলে, এই তোমরা ওকে বিরক্ত করছো কেন? তা তোকে কি বলতে হবে? যা ভাগ এখান থেকে। ও তাই নাকি? তুই জানিস আমরা কারা? তাহলে আগে পরিচয়টা জেনে নেই, তারপর দেখা যাবে। আমরা এখানকার এমপির ছেলে, আর আমি এই কলেজের ভিপি, আর আমি এই কলেজের সভাপতির ছেলে। এদিকে ইরা পুলিশকে ফোন করে বলে তাড়াতাড়ি কলেজে আসতে। আর আকাশ ওর লোকেদের বলে গুলি যেন না করে, কারণ এদের সরাসরি মারটা ঠিক হবে না। এদিকে আকাশ আর ছেলেগুলোর মধ্যে মারামারি হয়। এর মধ্যে পুলিশ এসে আকাশকে ধরে, আর ছেলেগুলো ওদের পাওয়ার দেখিয়ে নিজেদের ছাড়িয়ে নেয় আর আকাশকে পুলিশের হাতে তুলে দেয়। আর আকাশ ইরাকে বলে, তুমি বাড়িতে যাও, আমি 30 মিনিটের মধ্যে আসছি। 30 মিনিট না, থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। তা দেখে যাব। আর ইরা, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বাড়িতে যাও। আর পুলিশ এইদিকে আকাশকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ যেখানে সেম সেখানে পুলিশ আকাশকে কেন নিয়ে গেছে। আসলে আকাশ সেম এটা সবাই জানে, কিন্তু সবাই এখনো আকাশকে চোখে দেখেনি, শুধুমাত্র রাজনৈতিক লোক আর পুলিশের বড় বড় অফিসার ছাড়া। আকাশকে আর কেউ দেখেনি। আকাশ শুধু দেখতে চাইছিল পুলিশগুলো নেতাদের গোলাম হয়ে রয়ে গেল। আর এইদিকে পাভেল আকাশকে ছাড়ানোর সব কিছুর ব্যবস্থা করে রেখে আকাশকে থানায় নেওয়ার আগে পাভেল ওখানে গিয়ে উপস্থিত। পুলিশ আকাশকে থানায় নিয়ে আসে আর দেখে পুরো থানা কমান্ডো লোক দাঁড়িয়ে আছে। আর পুলিশ আকাশকে ভিতর নিয়ে দেখে পাভেল থানার ভিতর বসে আছে, সাথে তানু। আরে ম্যাডাম, আপনি এখানে? আর স্যার, আপনি এখানে কেন? আপনাদের তো সিএম স্যারের কাছে থাকার কথা। আমরা তো সিএম স্যারের কাছেই আছি, আর সবাইকে বাইরে যেতে বলুন। মানে হলো আপনি যাকে ধরে নিয়ে এসেছেন ওনাকে ছেড়ে দিন। ঠিক আছে স্যার, উনি আপনাদের কে হয়? তা কি আপনাকে বলতে হবে? পুলিশ অফিসার ভয় পেয়ে যায়। না স্যার, ছেড়ে দিচ্ছি। এই নিন, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কি অপরাধে? আপনাকে বলতে বাধ্য নয়। আর হ্যাঁ, কোনো এমপি মন্ত্রীও আপনাকে এই চাকরিতে রাখতে পারবে না। ম্যাম, এমন কাজ করবেন না ম্যাম। পাভেল কিছু কমান্ডো আর ওরা পুলিশ অফিসারকে নিয়ে যায়। এদিকে আকাশ পুলিশ স্টেশন থেকে বের হয়ে অবাক, কেননা পুলিশ স্টেশনের বাহিরে। এদিকে আকাশ পুলিশ স্টেশন থেকে বের হয়ে অবাক, কেননা আকাশ তাকিয়ে দেখে ইরা উকিল নিয়ে এসেছে আকাশকে ছাড়ানোর জন্য। ইরাকে দেখে আকাশ দাঁড়িয়ে, তখনই তানু জিজ্ঞেস করে, স্যার দাঁড়িয়ে গেলেন যে, কোনো সমস্যা? এই কথা বলেতে পাভেল ইশাই তানুকে থামতে বলে আর তানু থেমে যায়। ইরা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে ছাড়ানোর জন্য উকিল নিয়ে এসেছি, কিন্তু তুমি তো দেখছি তারা আগেই ছাড়া পেয়ে গিয়েছো।
হ্যাঁ, আমার বন্ধু পাভেল। ওর জন্য আর কি। ভাইয়া, আপনাকে যে কি করে ধন্যবাদ দিব, সত্যি আপনি না থাকলে কি যে হতো। ও কিছু না, ওনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব। ওই মেয়েটিকে পাভেলে জিয়ে। এই কথা বলাতে পাভেল আর তানু আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ব্যাপারটা খেয়াল করে, তাই কথা ঘোরানোর জন্য। আচ্ছা, আমি তোমাকে পরে সব কথা বলবো। এখন তুমি বাড়িতে চলে যাও। এখন না, আর আমি তোমার সাথে এখন থাকবো। সিকিউরিটি। জি স্যার। ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিবে, আর কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে। এরপর আকাশ ইরাকে গাড়িতে উঠিয়ে দেয়, আর অন্য গাড়িতে আকাশ, তানু আর পাভেল উঠে পড়ে। তখনই তানু বলে উঠল, উনি কে স্যার? স্যার, ওই মেয়েটিকে পছন্দ করে, আর মেয়েটিও। স্যার, ম্যাডাম কি আপনার পরিচয় জানে? না, এখনো বলেনি, তবে বিয়ের পর বলবো। এর আগে যদি আপনার পরিচয় জেনে যাই? জানবে না। জানতে পারলে কি সমস্যা হবে? হ্যাঁ। এদিকে আকাশ অফিসে চলে এসেছে আর নিজের কাজ করতে থাকলো, আর সমস্ত রাজনৈতিক নেতাদের আকাশের সাথে দেখা করতে বলে। এদিকে তানু সব ব্যবস্থা করে ফেলেছে, রাতে মিটিং হবে, আর আকাশ প্রস্তুতি নিচ্ছে আজকের মিটিংয়ের জন্য। একে একে সব রাজনৈতিক নেতা এসে হাজির। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? আপনাদের নামে অনেক রকমের অভিযোগ আছে, সেই জন্য আপনাদের এখানে ডেকে আনা। আকাশ এই কথা বলাতে সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, আর অনেকে তো রীতিমতো ঘামতে শুরু করেছে। স্যার, আমরা তো কিছুই করিনি। আপনাদের অনেক পোষা লোক আছে, যারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করে অনেক রকম খারাপ কাজ করে। অনেক মেয়ের সাথেই তো কথা তো বাদই দিলাম, আজকাল রাস্তায় দাঁড়িয়ে ওরা চাঁদা তুলছে, ট্রাফিক আইন মানছে না, কলেজে গিয়ে দাদাগিরি দেখাচ্ছে। এইসব কিছুর জন্য আপনারাই দায়ী। আপনারা ক্ষমতার জন্য ওদের ব্যবহার করেন, আর ওরা পরবর্তীতে তা ওরা ব্যবহার করছে। সেজন্য কাল থেকে যদি এসব দেখি, তাহলে আপনাদের জন্য ভালো হবে না। কিন্তু পুলিশ তো ওদের গ্রেফতার করলেই তো পারে। ওদের গ্রেপ্তার করলে আপনাদের নেতা ফোন করে, যার কারণে ওদের বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। সেই জন্য আপনাদের যত পোষা লোক আছে সবাইকে সাবধান করে দিবেন। আমার সামনে পড়লে জানে নিয়ে ফিরে যেতে পারবে না, আর সাথে আপনাদেরও বিপদ, মনে রাখবেন। আকাশের কথাগুলো শুনে অনেক নেতা ভয় পেয়ে যায়, আর অনেকে তো কিছুই বলছে না। মিটিং শেষে সবাই চলে যায়। আকাশও দেরি করে না, বাসায় চলে আসে, আর ইরার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে আবারও কলেজে যায়, আর দেখে ওই দিনের ছেলেগুলো ইরাকে আবারও ডিস্টার্ব করছে। সেজন্য আকাশ মনে মনে ভাবে এরা কখনো শুধরাবে না। আকাশ ওদের সামনে যায়। কিরে, তুই ছাড়া পেলি কিভাবে? তা তোমাদের না জানলেও চলে। এবার বলো, কার পাওয়ারে চলিস তোরা? তা তোকে বলতে হবে? বলে জেনে আকাশকে মারতে আসবে, সাথে সাথে ওদের লাশ পড়ে যায় গুলির আঘাতে। এতে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কেননা যারা আকাশকে মারতে আসে তারা এভাবে গুলি খেয়ে মারা যায়। এরা ভয় পাওয়াতে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। যদিও এরা জিজ্ঞেস করে, কিন্তু আকাশ কোনো কথাই বলে না। ওরা হেঁটে একটা পার্কে আসে, আর ওদের প্রেম চলতে থাকে। এভাবে 1 মাস পার হয়ে যায়। এখন আর কলেজে বা রাস্তাঘাটে আগের মতো মারামারি, ছিনতাই, খুন এগুলো কিছুই হয় না। এই দিক দিয়ে জনগণ অনেক খুশি। পরের দিন আকাশ কলেজে যায়, আর দেখে রোজাও এই কলেজে ভর্তি হয়েছে, আর ইরাকে দেখে রোজার সাথে বসে আছে। সেজন্য আকাশ ওখানে যায়। ইরা, তুমি এখানে? আর একে? কলেজে ভর্তি হয়েছে। যদিও আকাশ জানে রোজার পড়ালেখা শেষ, আরও কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর তা জানতেই হবে। ইরা, চলো। আচ্ছা, আজ আসছি তাহলে আপু। আচ্ছা, ঠিক আছে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে, আর দুজনেই অনেক আনন্দ করে। সারাদিন অনেক ঘোরাঘুরি, আর আকাশ ওর কাজকর্ম সব ফোনের মাধ্যমেই করে নিচ্ছে, কেননা রোজা যে কোনো মুহূর্তেই ইরার ক্ষতি করে দিতে পারবে। আর রোজার ব্যাপারটা ইরাকে বলে সব সত্যি জেনে যাবে, সাথে ভয়ও পাবে, কেননা রোজা এতটাই ভয়ঙ্কর যে ও চাইলেও ইরার ক্ষতি করে নিতে পারবে। সেজন্য আকাশ ইরাকে একটু বেশি সময় দেয়, আর যখন থাকে না তখন 4 জন সিকিউরিটি ইরাকে দেখে রাখে, আর ইরার কোনো ক্ষতি যেন কেউ না করতে পারে। এভাবে আকাশ আর ইরা একে অপরকে অনেক ভালোবাসে।
কাল ইরার জন্মদিন, সেজন্য আকাশ ইরার জন্মদিন পালন করার জন্য একটা জায়গা ঠিক করে যেখানে আকাশ ইরাকে নিয়ে জন্মদিন পালন করতে পারে। কিন্তু এই ব্যাপারে ইরাকে এখনো কিছু বলেনি, কারণ আকাশ চেয়েছিল ইরাকে সারপ্রাইজ দিতে। সেজন্য আকাশ আজ রাতে ইরাদের বাড়িতে যায় আর ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। যদিও ইরা বারবার জিজ্ঞেস করেছিল, তারপর আকাশ কোনো কথা বলেনি, যার জন্য এক প্রকারে ইরা মুখ গোমরা করে বসে আছে। আকাশ যেখানে জন্মদিনের সব কিছু ঠিক করেছিল তার একটু আগে নামে আর ইরার চোখে ফিতা বেঁধে দেয়। আরে আরে, কি করছো কি তুমি? আর আমাকে কোথায় নিয়ে আর চোখ বেঁধে দিলে কেন? একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো? ঠিক আছে, আমি কোনো প্রশ্নই করব না, কিন্তু এটা তো বলো আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝতে পারবে। সেজন্য আকাশ ইরাকে কোলে উঠিয়ে নেয়। ইরা নামার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আকাশের সাথে পেরে ওঠেনি। নামান আমাকে। লাফালাফি করে নিজের এনার্জি শেষ করে লাভ নেই, সেজন্য চুপচাপ থাকো। ইরা আর একটা কথা বলল না, লক্ষ্মী মেয়ের মতো আকাশের কোলে রয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ইরাকে কোল থেকে নামিয়ে দেয়। আরে, নামালেন কেন? ভালো লাগছে, তাহলে আবার নেই? এই এই, না না, আমি তো এমনিতেই বলেছি। এবার কি চোখের বাঁধন খুলবো? একটু পর। এই নাও, এবার খোলো। এদিকে ইরা চোখের বাঁধন খুলে তো অবাক, কেননা ওরা একটা সমুদ্রের বিচে ছোট একটা কুঁড়ে ঘরের মতন জায়গায় দাঁড়িয়ে আছে। চারিদিকে রঙিন কাপড় দিয়ে বাঁধানো, আর টেবিলের উপর একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ইরা, হ্যাপি বার্থডে টু ইউ। আকাশের মুখে জন্মদিন শুভেচ্ছা শুনে ইরা অবাক, কেননা এরা নিজেরই মনে ছিল না আজ ওর জন্মদিন। সেই জন্য ইরা খুশিতে আকাশকে জোরে জড়িয়ে ধরে। সত্যি আমার মনে ছিল না আজকে আমার জন্মদিন। সত্যি তুমি আমাকে আজকে একটা বেস্ট উপহার দিলে, আর আমি সত্যি অনেক অনেক খুশি। নাও এবার কেক কাটো। আকাশ ইরার হাত ধরে একসাথে ওরা কেক কাটলো। আকাশ প্রথমে ইরাকে কেক খাইয়ে দিল, কিন্তু ইরা খাওয়াতে গেলে আকাশ না করে। কি হলো, নাও। আমি এখান থেকে খাবো না। তাহলে বলার সাথে সাথে আকাশ ইরার ঠোঁটে কিস করে, আর ইরার ঠোঁটে লেগে থাকা কেক খেয়ে নেয়। এটার জন্য ইরা মোটেও প্রস্তুত ছিল না, সেই জন্য ইরা 1 মিনিটের মতো ওই অবস্থায় দাঁড়িয়েছিল। পরে আকাশের কথাই ইরার ঘোর কাটলো। কি হলো ইরা? বাহুডোরে হাত রেখে। কিচ্ছু না বলে আকাশের বুকে মুখ লুকালো আর বলল, এটা কি করলেন? কোনটা? এই যে, আমার লজ্জা করে না বুঝি? ও তাই, তাহলে কি লজ্জা ভাঙিয়ে দিব? এই না, একদম না। আমার গিফট কোথায় শুনি? চোখ বন্ধ করো। ইরার চোখ বন্ধ করে আকাশ ইরার হাতের আঙ্গুলে একটা রিং পরিয়ে দেয়। ওয়াও, সত্যি অনেক সুন্দর এটা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক। আকাশ ইরাকে আবার কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসায়, আর গাড়ি ড্রাইভ করে ইরাকে ওর বাসায় নামিয়ে দেয়। আর আকাশ ওর বাড়িতে চলে যায়। রাত বেশি হয়, আকাশ আর ইরা একে অপরের সাথে আর ফোনে কথা বলেনি। পরের দিন সকালবেলা ইরা আর কোথাও যায়নি, কিন্তু বিকালবেলা ইরা টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখে অবাক, কেননা নিউজটা হচ্ছে আমাদের রাজ্যের সিএম আজ সকালবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর কেউ ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে কিনা তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। এখন হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। ওনার অবস্থা খুবই খারাপ, আর উনি বাঁচবে কিনা 48 ঘন্টা হওয়া ছাড়া কিছু বলা যাচ্ছে না। নিউজটা দেখার সাথে সাথে ইরা কান্না করে দিল, কেননা টিভিতে আকাশের ছবি দেখে বুঝতে পেরেছিল আকাশ ওদের রাজ্যের সিএম। কিন্তু ইরা কি করবে? সকালবেলা ইরা আকাশকে অনেক বাজে কথা শুনিয়েছিল, যার কারণে আজ আকাশের এই অবস্থা। এখন হয়তো ভাবছেন রাত পর্যন্ত তো ঠিকই ছিল ওরা দুজনে, তাহলে সকালে কি এমন ঘটনা ঘটলো যে ইরা আকাশকে কি এমন কথা বলেছিল যার কারণে আকাশের এই অবস্থা? এখন যদি বলে দিই তাহলে নায়ককে আবার বলতে হবে, সেজন্য বলছি নায়ককে যখন বলবো তখন আপনারা শুনে নেবেন, কেননা এক কথা দুবার বলাটা ঠিক হবে না। ইরার কান্না দেখে ইরার বাবা মা দুজনেই দৌড়ে আসে, আর টিভিতে নিউজটা দেখে ওনারা চমকে ওঠে। কিরে ইরা, তুই এভাবে কাঁদছিস কেন? আর আকাশের কি হয়েছে? হ্যাঁ ঠিক তো, আর আকাশকে কেন টিভিতে দেখাবে? আর ওর চারপাশে এত লোকজন আর এত পুলিশ কি করছে? এসব আমার জন্য হয়েছে। আমি আমার আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
কি বলছিস এগুলো? কাল রাত পর্যন্ত তোরা ঠিকই ছিলি, তাহলে সকাল থেকে কি হয়েছে তোদের মাঝে? হ্যাঁ বল মা। এরপর ইরা ওর বাবা মাকে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলো। ঘটনাগুলো আপনাদের এখনো অজানা থাক, পরে আকাশ যদি বেঁচে থাকে তাহলে জানতে পারবেন। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, তুই এখন হসপিটালে যা আর আকাশের সাথে দেখা কর। কিন্তু ইরা কি করবে ভেবে পাচ্ছে না, কেননা আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সেজন্য ইরা দেরি না করে ওর বাবা মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তায় আটকা পড়ে, কেননা আকাশের এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুরো রাজ্যে অনেক সমস্যা হয়ে পড়েছে। পুরো রাস্তায় চেকপোস্ট, যার জন্য ওরা যেতে একটু লেট হচ্ছে। তবু অনেক সময়ের পর ওনারা হসপিটালে এসে পৌঁছায়, কিন্তু ভিতরে কোনো কিছুর বিনিময়ে ওরা যেতে পারছে না, কেননা আকাশ যতদিন পর্যন্ত এই হসপিটালে থাকবে ততদিন পর্যন্ত হসপিটাল রোগী আর রোগীর আত্মীয় ছাড়া আর কাউকে ঢুকতে দিবে না। এরা অনেক হাত জোর করে বলল, তারপর পুলিশ ওদের ঢুকতে দিচ্ছে না। ঠিক তখনই আচ্ছা, ওই দিন আকাশের বন্ধু একটা এসেছিল না, ও হয়তো ভিতরে থাকতে পারে, ওকে একটা ফোন কর। ইরা দেরি না করে ব্যাগ থেকে ফোন বের করে পাভেলকে ফোন করে। হ্যালো পাবেল ভাইয়া? হ্যাঁ, কে বলছেন? আমি ইরা বলছি। কোন ইরা? আরে ওই দিন আকাশের সাথে আমাদের বাড়িতে এসেছেন না, আমি ওই ইরা। আরে ভাবি, কোথায় আপনি? স্যারের অবস্থা অনেক খারাপ। আমি হসপিটালে বাইরে, কিন্তু আমাকে তো কেউ ভেতরে ঢুকতেই দিচ্ছে না। আরে ভাবি, আপনি কান্না করবেন না, আমি 5 মিনিটের মধ্যে নিচে আসছি। ওকে ভাইয়া। স্যার, আমাকে একটু নিচে যেতে হবে। কোনো প্রয়োজন আছে? আসলে স্যার। কি, তাড়াতাড়ি বলো। আসলে আকাশ স্যার একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটি স্যারের সাথে দেখা করতে এসেছে, সেজন্য ওনাকে নিচে থেকে আনতে হবে, আর এই জন্য আমাকে নিচে যেতে হবে স্যার। কি, আকাশ কাউকে ভালোবাসে আর আমরাই জানি না? ম্যাডাম, আসলে আমি গত 3 দিন হলো উনি আমাকে বলছেন। তাহলে তাড়াতাড়ি আমার বৌমাকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। পাবেল ইরাকে আনতে হসপিটালের নিচে লিফট দিয়ে নামতে লাগলো, আর এদিকে ইরার কাছে 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগছে। অবশেষে ইরা পাভেলকে দেখতে পায়, আর পাভেল নিচে নেমে আসতে পুলিশ ওকে স্যালুট দিচ্ছে। পাভেল হসপিটাল থেকে বের হয়ে ইরার কাছে যায়। হ্যাঁ ম্যাডাম, চলুন আমার সাথে। ইরার সাথে ওর বাবা মা আসতে লাগলো, আর সবার সামনে পাভেল থাকাতে কোনো গার্ডার ওদের কোনো প্রশ্নই করেনি, আর ওনারা পাভেলের পিছু পিছু যেতে লাগলো। আর কিছুক্ষণ পর ওনাদের নিয়ে আইসিইউর সামনে দাঁড় করে আকাশের বাবা মা বেরিয়ে আসে, আর ইরার বাবা মেয়ের সাথে কথা বলে। আর ওনাদের সাথে কথা বলার পর ওনারা হসপিটাল থেকে চলে যায়, কিন্তু ইরা থেকে যায়। আর ওনারা ইরাকে আকাশের সাথে দেখা করার জন্য আইসিইউর ভিতরে নিয়ে যায়। ইরা দেখে আকাশ একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে, আর আকাশের এই অবস্থা দেখে ইরা কান্না করে দেয়। কিন্তু ইরা এখন ইচ্ছে করলেও আকাশকে ধরতে পারবে না, আর আকাশের এখনো জ্ঞানও আসেনি। সেই জন্য ইরা ওখানে থাকা একটা চেয়ারে বসে রইল। তখনই আকাশের মা জিজ্ঞেস করলো, আচ্ছা ইরা, আকাশের সাথে কি তোমার সকালে কোনো কথা হয়েছিল, বা ও তোমাকে কিছু বলেছিল? না আন্টি। ইরা মিথ্যা বলল, কারণ সত্যিটা এখন বলে ওনারা ইরাকে এখান থেকে তাড়িয়ে দিবে সেই জন্য। জানি না সকালে কি এমন হয়েছিল যে আমার ছেলেটা রাগ করে কোনো সিকিউরিটি না নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, আর এখন এই অবস্থা। কথাটা বলে কান্না করে দেয়। এরই মধ্যে ডক্টর আসলো, আকাশকে চেক আপ করলো আর বলল, আর 2 দিনে যদি ওনার জ্ঞান না আসে তাহলে আর ওনাকে বাঁচানো যাবে না। কথাটা শুনে ইরা অনেক ভেঙে পড়ল, কারণ আকাশে এই অবস্থার জন্য ইরাই দায়ী। এইদিকে ইরা নিজেকে ক্ষমা করতে পারছে না। কোনো সঠিক তথ্য না জেনেই আকাশকে অনেক হাট কথা বলে দিয়েছি, একবারও জানতে চাইনি আসলে ওই দিন হয়েছেটা কি। আজ আমার জন্য, শুধু আমার জন্য আমার আকাশ মরতে বসেছে। আকাশের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। এদিকে ইরা আকাশের কাছে যায়, অনেক কান্না করে আকাশকে ধরে। এভাবে একদিন পার হয়ে যায়। ইরা একদম কিছু খাচ্ছে না, কারণ আকাশ আজ যে কষ্ট পাচ্ছে ওর জন্যই ইরা দায়ী। আকাশের আব্বু আম্মু ইরাকে অনেকবার খাওয়ার কথা বলেছে, কিন্তু ইরা বলে দিয়েছে আকাশ যতদিন না পর্যন্ত সুস্থ হয়ে উঠবে ততদিন ইরাও খাবে না। এদিকে রাত হয়ে গেলে মাঝরাতে ইরার ঘুম ভেঙে যায়, আর দেখে আকাশ কি যেন ইশারা করছে জানালার বাহিরের দিকে, কিন্তু ইরা তাকিয়ে দেখে কেউ নেই। সেজন্য ইরা আবারও শুয়ে পড়ল। তখনই ইরার মনে পড়ল
আরে আকাশের তাহলে জ্ঞান এসেছে, তার মানে স্বপ্ন নয়, সত্যি। সেজন্য ইরা দৌড়ে যায় আর আকাশকে জড়িয়ে ধরে আর চিৎকার করে ডক্টরদের আসতে বলে। ডক্টর এসে আকাশকে চেক আপ করে। ভয়ের কোনো কারণ নেই তো? এখন তো ঠিক আছে, আর ভালোই হয়েছে ওনার জ্ঞান এসেছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে 7 দিনের মতো সময় লাগবে। এদিকে আকাশের বাবা মাও এসে হাজির। ভয়ের কোনো কারণ নেই তো ডক্টর? না, তবে ওনাকে একটু রেস্ট নিতে হবে, আর ভালো করে দেখাশোনা করলে ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর। দেখো ওরা, আকাশ তো এখন ঠিক আছে, তুমি এবার কিছু খেয়ে নাও, নয়তো আকাশ যদি তোমাকে এই অবস্থা দেখে তাহলে বলবে আমরা ওর বউ ঠিক মতো খেয়াল রাখিনি। বউ কথাটা শুনে ইরা লজ্জা পেয়ে আকাশের মায়ের বুকে মুখ লুকালো। থাক, লজ্জা পেতে হবে না, এবার চলো কিছু খেয়ে নিবে। আকাশের আম্মু ইরাকে নিয়ে ক্যান্টিনে চলে যায় আর আকাশের আপু আকাশের পাশে রয়ে যায়। আর একদিকে একজন আকাশের জ্ঞান ফেরার কথা শুনে। না না, এ কিছুতেই হতে পারে, এইভাবে ও বেঁচে যেতে পারে না। কাল তোরা ওকে হসপিটালে মারতে গিয়েছিল, তাহলে ও বেঁচে গেল কিভাবে? বিশ্বাস করেন স্যার, আমরা গিয়েছি, কিন্তু ওই রুমে একটা মেয়ে আমাদের ছায়া দেখে ফেলে, আর সেজন্য আমরা চলে আসি। তাই বলে তোরা না মেরে চলে এসেছিস? কি করব বস, মেয়েটা দেখার সাথে চিৎকারও করে উঠল, আর ওখানে থাকা সবাই এলার্ট হয়ে গেল। মেয়েটা কি তোদের দেখেছিল? না বস, কেননা ওই সময় আকাশের জ্ঞান এসেছে, সেজন্য মনে হয় বলতে পারেনি। ঠিক আছে, তোরা এখন যা। ওকে বস। ইরা নাস্তা করে এসে আকাশের পাশে বসে। আজ আকাশকে বাড়িতে নিয়ে যাওয়া হবে আর বাকি চিকিৎসা ওখানেই হবে। সেজন্য আকাশকে ফুল সিকিউরিটি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো আর আকাশকে ওর বিছানায় শুয়ে দিল। আর দেখাশোনা করার জন্য একজন ডক্টর আর একজন নার্স আর ইরাও থেকে যায়, কেননা ইরা না বুঝেই আকাশকে অনেক বড় ব্যথা দিয়ে দিল। এভাবে আকাশের দেখাশোনা করতে লাগলো আর 1 সপ্তাহ হয়ে এলো। আকাশ এখন পুরোপুরি সুস্থ। আপনারা সবাই বাইরে যান, ইরার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, তোরা কথা বল, আমরা বাইরে যাচ্ছি। আর ডক্টর আর নার্সকে এবার চলে যেতে বলি। ঠিক আছে। আর এইদিকে ইরার মনের ভিতর অনেক ঝড় তুফান শুরু হয়ে গেল, কেননা ইরা ভালো করেই জানে আকাশ কেন ইরা ছাড়া আর সবাইকে বাহিরে যেতে বলছে। সবাই বাহিরে যাওয়ার পর ইরা আকাশকে 2 হাত দিয়ে চেপে ধরে আর বলে, তোমার সাহস কি করে হয় আমাকে এসব বাজে কথা বলার? আমার লাগছে। লাগুক, তখন মনে ছিল না কথাটা শোনার পর আমার কি হবে? সত্যি আমি বুঝতে পারিনি। তাহলে বলো, ওই দিন কি হয়েছিল যার জন্য তুমি আমাকে এত কথা বলেছিলে? তাহলে শুনুন, ওই দিন সকালে আমি বাসা থেকে বের হতেই একটা পার্সেল দেখতে পাই, আর ওই পার্সেলের ভেতর আমি কিছু ছবি দেখতে পাই, আর ওই ছবিতে আমি আপনাকে একটা মেয়ের সাথে দেখি। ছবিতে আপনি মেয়েটার খুব কাছাকাছি ছিলেন, আর দেখে মনে হচ্ছে আপনারা একজন আরেকজনকে কিস করছেন, আর সাথে একটা চিরকুটও পাই। ছবিগুলো দেখি। তখন ইরাও ওর হ্যান্ডব্যাগ থেকে ছবিগুলো বের করে আকাশকে দেখায়। আর ছবিটা দেখে আকাশ মেয়েটাকে ঠিকই চিনতে পেরেছে। দেখো এরা, তুমি যেটা এখানে দেখলে আসলে তা নয়। এখানে ওর চোখে কি যেন পড়েছিল, সেই জন্য আমি দেখছিলাম কিছু আছে কিনা। তাহলে এই চিরকুটের মধ্যে যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো দেখাও তো চিরকুটটা। তখন ইরা ওর ব্যাগ থেকে চিরকুটটা বের করে আকাশের হাতে দেয়। নাও, তুমিই পড়ো। আকাশ ইরার হাত থেকে চিরকুটটা নিল আর পড়তে থাকলো। এবার চলুন চিরকুটের লেখা পড়ে নিই। এরা, জানি না তুমি আকাশকে কতটুকু ভালোবাসো, কিন্তু আকাশ তার থেকে আমাকে বেশি ভালোবাসে। সেজন্য ভালো হবে আমাদের দুজনের মাঝখান থেকে তুমি সরে যাও। হয়তো ভাবছো আমি মিথ্যে বলছি, তাহলে পার্সেলের ভিতর কিছু ছবি পাঠিয়েছি, ওইগুলো দেখলেই বুঝতে পারবে আকাশ আমায় কতটা ভালোবাসে। সেজন্য তুমি আমার মধ্যে আসবে না, আকাশের ভালোবাসা। এখন আকাশের কাছে সব ক্লিয়ার, তাহলে রোজা তাহলে এই কাজটা করেছে। আমিও তো এই রোজাকে ছাড়বো না। না আকাশ, এমনটা করবে না। আমি তোমাকে না জিজ্ঞেস করেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আকাশ। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করতে পারি? সত্যি তুমি রাগ করে নেই তো? হ্যাঁ সত্যি। আচ্ছা, তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? আসলে আমি ওই দিন অনেক জোরে গাড়ি চালিয়ে আসছিলাম, আর গাড়ির ব্রেক কাজ করছিল না, সেজন্য গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলি। আর কখনো এমনটা করবে না। তাহলে প্রমিস করো আর কখনো আমাকে ভুল বুঝবে না।
কখনো না। বলে দুজনেই হেসে দিল আর একজন আরেকজনকে জড়িয়ে ধরল। এত ভালোবাসো আমায়? হ্যাঁ, অনেক। এটা ওদের বাড়ি থেকে চলে আসলো। এখন আর আকাশ কলেজে ক্লাস করতে যায় না, শুধু ইরাকে কলেজে পৌঁছে দেয় আর নিয়ে আসে। এভাবে চলতে থাকে ওদের দেখাশোনা। এইদিকে আকাশর অফিসে কাজ করতে থাকে। এভাবে আকাশ প্রতিদিন কলেজে আসে আর কলেজের সব সমস্যা সমাধান করে দেয়। এখন আর কলেজে কোনো সমস্যা হয় না, কারণ এখন সবাই আকাশের পরিচয় জেনে গেছে। সেজন্য আকাশ এখন কলেজে আসলে সবাই ভয় পায়। আকাশ কোনো খারাপ লোককে এখন আর ছেড়ে দেয় না। এভাবে ইরার পরীক্ষা চলে আসে। আকাশ এখন ইরার প্রতি কেয়ার বেশি দেয়। এদিকে রোজার কোনো খোঁজ পাচ্ছে না আকাশ, কেননা ওই দিনের পর থেকে আকাশ অনেক ট্রাই করে কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। এভাবে পরীক্ষা দিচ্ছে আর 1 মাসের ভিতরেও ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। আর পরীক্ষা শেষ হতে আকাশের পরিবার আর ইরার পরিবারের সবাই মিলে ওদের বিয়ের দিন ঠিক করে, কেননা ওনারা চাচ্ছেন যত তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে দিতে। এভাবে ওদের বিয়ের দিন ঠিক করে আর আকাশের বাড়িতে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয় আর গায়ে হলুদ এমনকি সব কিছু শেষ। কাল ওদের বিয়ে, সেজন্য বাড়িটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। আর এইদিকে আকাশ বসে আছে আর কাজী সাহেব বিয়ে পড়েছেন। হঠাৎ বাড়ির ভিতর থেকে ইরার বান্ধবী এসে বলল কার নাকি ইরাকে তুলে নিয়ে গেছে। এই কথা শুনে আকাশের মাথা খারাপ হয়ে যায়। আর ভুলটা আকাশেরই, কারণ আকাশ আজকে সিকিউরিটি একদম কমিয়ে দিয়েছে, যার জন্য আজকে ইরাকে কেউ নিয়ে গেছে। কিন্তু কে কিডন্যাপ করতে পারে ইরাকে? এখানে থাকা সব সিকিউরিটিদের বলি, যেখান থেকে পারো আমার বৌমাকে নিয়ে এসো। আকাশের আব্বুর কথা শুনে সব সিকিউরিটি আর পুলিশ বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে আর শহরে সব চেকপোস্টে ভালো করে নজর রাখতে বলল। কিন্তু 2 ঘন্টা হয়ে গেল, কোনো খবরই পাচ্ছে না আকাশ ও তার পরিবার। আর এইদিকে ইরার বাবা মাও অনেক টেনশনে আছে। যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো। দেখ, ওনারা তো খুঁজতে যে দেখবি ঠিক পেয়ে যাবে। কিন্তু হঠাৎ আকাশে মনে পড়ে রিংয়ের কথা, যেটা আকাশ ইরাকে ওর জন্মদিনে দিয়েছিল। সেজন্য আকাশ আর দেরি করে না, ওর রুমে গিয়ে আইপ্যাড বের করে রিংটার লোকেশন জানার চেষ্টা করে আর লোকেশন পেয়ে যায়। আর লোকেশন দেখাচ্ছে শহরের বাহিরে একটা জঙ্গলে। সেজন্য আকাশ দেরি না করে পাবেলকে নিয়ে বেরিয়ে পড়ে আর যাওয়ার আগে একটা কথা বলে যায়, যেভাবেই হোক আমি ইরাকে ফিরিয়ে আনবই। আকাশ দেরি করে না, বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। আর এইদিকে রাস্তায় অনেক জ্যাম, সেজন্য আকাশ অনেক অস্থির লাগছে, কারণ ইরাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। সেজন্য আকাশ পাবেলকে বলে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করতে। সেজন্য পাবেল বেরিয়ে পড়ে আর পুলিশের কাছে যায় আর নিজের পরিচয় দিয়ে পুলিশের সাহায্য নিয়ে কোনো গাড়িকে চেক না করে সবগুলো গাড়িকে যেতে দেয়। এতে করে রাস্তা অনেকটা ক্লিয়ার হয়। আর পাবেল এসে গাড়িতে বসে আর আকাশ গাড়ি স্টার্ট দেয়। আকাশের পিছু পিছু এখন 5টা পুলিশের গাড়ি আসছে। এদিকে 1 ঘন্টা পর আকাশ ওই জায়গায় পৌঁছায় আর সমস্ত পুলিশকে বলে পুরো বাড়ি ঘিরে নিতে। আকাশ আর পাভেল বাড়ির ভিতরে প্রবেশ করে আর ভিতরে প্রবেশ করতে আকাশ, কেননা আফজল হোসেন আর রোজা একসাথে বসে আছে। রোজা, তোর সাহস কি করে হয় ইরাকে তুলে আনার? তার আগে বল, তুই আমাদের লোকেশন কিভাবে পেলি? সেটা পরে জানতে পারবি। আর আফজল হোসেন উনি এখানে কেন? কারণ উনি আমার বাবা। তাহলে বাবা মেয়ে মিলে তাহলে কিডন্যাপিং করছিস? বিশেষ করে আকাশ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এসব বলে এখন লাভ নেই। এরা কোথায়? আগে রোজাকে বিয়ে করতে হবে, তাহলে এরাকে ফিরে পাবি। বলবেন কিনা বলেন, নয়তো বেঁচে ফিরতে পারবেন না। তাই নাকি? এ কথা বলে আফজল হোসেন ওনার লোকেদের আকাশ উপর হামলা করতে বলে। আর ওরাও তাই করতে আসছিল, কিন্তু পুলিশ এসে ওদের চারপাশে ঘিরে ধরল। সেই জন্য আফজল হোসেন পুলিশের হাত থেকে বন্দুক নিয়ে আকাশকে গুলি করে আর রোজা আকাশের সামনে চলে আসে আর গুলি এসে রোজার বুকে লাগে আর রোজা নিচে পড়ে যায়। আর পুলিশ গিয়ে আফজল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর এইদিকে আকাশ রোজাকে বলে, এই তুই কি করলি রোজা? আমি তোকে সত্যিকারে ভালোবেসেছি, আর আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষকে কেউ মারতে পারবে না। কথাটা বলে রোজা মারা যায়। তা দেখে আকাশ কিছুক্ষণ রোজাকে ধরে কান্না করে। এর মধ্যেই পাভেল ইরাকে খুঁজে বের করে আর ইরা আকাশের সামনে এসে দেখে আকাশ রোজার মৃতদেহ নিয়ে কান্না করছে। তুমি কাঁদছো কেন? আর একে কে গুলি করলো? আমাকে বাঁচাতে গিয়ে রোজা নিজের জীবনটা দিয়ে দিলি। এই কথা শুনে এরাও কান্না করে দিল,
কেননা আজ রোজা না থাকলে আকাশ বেঁচে থাকতো না। আর এদিকে রোজাকে কবরে দাফন করে আকাশ আর কিছু সিকিউরিটি মিলে আর আফজাল হোসেন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে এনকাউন্টারে মারা যায়। আর ওইদিকে আকাশ ইরাকে নিয়ে আবার ওদের বাড়িতে আসে। আর আকাশ আর ইরাকে দেখে সবাই খুশি। আর ইরাকে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে আসে। আর ওদের দুজনকে একসাথে বাসে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়। আর এদিকে আকাশ আর ইরার ফুল সজ্জা, সেজন্য ওদের বিছানাটা অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর ওখানে ইরা আগে থেকে বসে আছে আর বসে থেকে বিরক্ত হচ্ছে, কেননা আকাশ এখনো আসছে না রুমে। একটু পর দরজা খুলে আকাশ ভিতরে প্রবেশ করে। ইরার সামনে আসে। ইরা গিয়ে আকাশের পা ধরে সালাম করে আর দুজনেই বিছানায় চলে যায়। এরপর যা হলো, আপনাদের লজ্জা করছে না? এরপর কি হলো এসব শুনতে চাচ্ছেন? পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে বসে আছে। আর আকাশ ইরাকে দেখছে, কেননা ইরা চুল বেয়ে পানি পড়ছে। এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে আকাশের। সারা রাত দেখেও স্বাদ মেটেনি। এবার উঠুন, সবাই কি ভাববে বলুন? কেউ কিছু ভাববেন না। না, তাড়াতাড়ি উঠুন, নয়তো পানি ঢেলে দিব। না না না, উঠছি। আকাশ ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে আসে। দুজনেই একসাথে নিচে নামে আর নাস্তা করে নেয়। এভাবে চলতে থাকে ওদের জীবন। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায়। আর এই কথা শুনে আকাশ অফিস থেকে চলে আসে। ডক্টর চেক আপ করে বলে ইরা প্রেগনেন্ট। এই কথা শুনে আকাশ ও আকাশের পরিবার সবাই অনেক খুশি। আর এখন তো ইরার প্রতি আকাশের কেয়ার আরও বেড়ে যায়। এখন আর ইরাকে একটুর জন্য নিচে নামতে দেয় না। আর আকাশ সব কাজ করে এখন বাড়িতে থেকেই। এভাবে আরও 5 মাস পর ইরার পেটে ব্যথা শুরু হয়। সেজন্য আকাশ ইরাকে গাড়িতে বসায় আর কন্ট্রোল রুমে ফোন করে বলে দেয় ট্রাফিক যেন রোড ক্লিয়ার করে রাখে। আকাশ ইরাকে নিয়ে হসপিটাল চলে আসে আর ওনারা ইরাকে আইসিইউতে নিয়ে যায়। 1 ঘন্টার মধ্যে ডক্টর এসে কংগ্রেচুলেশন, আপনার 2টা বেবি হয়েছে, একটা মেয়ে একটা ছেলে। আকাশ ডক্টরকে ধন্যবাদ জানায়। আমি কি ভিতরে যেতে পারি? না, বেডে শিফট করার পর। ঠিক আছে ডক্টর। কিছুক্ষণ পর ওদের বেডে শিফট করে আর আকাশ ভিতরে যায় আর ওর বেবিদের আদর করে। বেবিদের পেয়ে তো আমাকেই ভুলেই গেলে বলে দুজনেই হাসতে লাগলো। আর হসপিটাল থেকে 5 দিন পর ইরাকে নিয়ে আসলো। 2 বছর পর আকাশ বাসে ঢুকছে, তখন আকাশের বেবিরা আকাশকে জড়িয়ে ধরে। আব্বু আব্বু আমাকে মেরে দে। আব্বু আমাকেও মেরেছে। বাপের কাছে বেচার দেওয়া হচ্ছে তাই না? দেখো না আবারও বকছে। কি হচ্ছে এরা? এখনো বাচ্চা তো, মারছো কেন? এই তো আব্বু হামুকে পোকা দিচ্ছে। আম্মু তুমি আব্বুকে আদর করো। কি বলে আমার লক্ষ্মী মেয়ে রে বলে ইরা আর আকাশ হেসে ওঠে। সাথে ওদের ছেলে মেয়েও এভাবে চলতে থাকে ওদের হাসি খুশি জীবনটা। সবাই ওদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বেশি দোয়া করবেন আকাশ আর ইরার বেবিদের জন্য।